একজন সম্মানীয় শিক্ষক হয়ে তুমি ক্লাসের ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করছো। অনেকের অভিযোগ এসেছে তুমি নাকি ক্লাসের ছাত্রীদের সাথে মিসবিহেভ ও তাদের শরীরে হাত বুলাও। তোমার এরূপ রাব বিহেভিয়ারের জন্য তোমাকে ভার্সিটি থেকে বের করে দিতে পারি। তুমি কি বিষয়টা জানো? প্রিন্সিপালের কথা নিজের কানে না নিয়ে রাজীব বলল, স্যার আপনি অযথা হাইপার হচ্ছেন। আমি এই ভার্সিটির একজন ডেপুটেটেড টিচার। আমাকে আপনি এভাবে ভার্সিটি থেকে বের করে দিতে পারবেন না। আপনার কাছে উপযুক্ত প্রমাণ নেই, আর এরকম ভিত্তিহীন একটি অভিযোগের কারণে আপনি আমাকে সব টিচারদের সামনে অপমান করতে পারেন না। প্রিন্সিপাল স্যার এবার চটে গেলেন। তিনি বেশ উচ্চস্বরে বললেন, তুমি বোধহয় জানো না যে আমি এই ভার্সিটির প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও আমি এই ভার্সিটির ম্যানেজমেন্ট বোর্ডের একজন সদস্য। আর আমি বাদবাকি সব সদস্যের সাথে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই ভার্সিটিতে তোমার আর কোনো অবস্থান নেই। তোমাকে শিক্ষকতার পদ থেকে বহিষ্কার করা হলো। এই ভার্সিটির ত্রিসীমানাতেও আর আসবে না। কথাগুলো বলেই প্রিন্সিপাল স্যার একটি খাপ রাজীবের হাতে ধরিয়ে দিলেন। রাজীব খাম খুলে পদত্যাগপত্র দেখতে পেলেন। একরাশ দুঃখ নিয়ে সে টিচার্স রুম থেকে বেরিয়ে গেল। ভার্সিটির প্রাঙ্গণ দিয়ে হেঁটে সামনের দিকে থেকে অগ্রসর হতে লাগলো। এমন সময় তার সামনে ভার্সিটির বখাটেদের নেতা এহসান চলে এলো। সে রাজীবের চোখে চোখ রেখে তার ছেলে সুরে বলল, তোকে বলেছিলাম না আমার সঙ্গে পাঙ্গা নিবি না, কিন্তু শুনলি না। আমার গার্লফ্রেন্ড নেশাকে তুই পুরো ক্লাসের সামনে অপমান করেছিস। তুই ভাবলি কি করে যে এরপরেও তোকে ছেড়ে দেবো আমি? রাজীব অকৃত্রিম একটা হাসি দিয়ে বলল, তোর মতো তোর প্রেমিকাও দুশ্চরিত্রা, তাই বলে অপমান করেছি। এহসান সাথে সাথে রাজীবের কলার চেপে ধরল। আমার প্রেমিকার ব্যাপারে আর একটা বাজে কথা বললে তোর জিভটা টেনে ছেড়ে ফেলবো। রাজীব আশেপাশে তাকিয়ে দেখতে পায় সকল ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে আছে। রাজীব বিষাদময় কণ্ঠে বলল, আজ এই ভার্সিটিতেই একজন শিক্ষকের সম্মানহানি ঘটছে। আমি একজন শিক্ষক হয়ে এই ভার্সিটি থেকে অভিশপ্ত দিলাম। খুব শীঘ্রই ভয়ানক বিপর্যয় নেমে আসবে এই ভার্সিটি ও তোমাদের উপর। এহসান রাজীবের কলার ছেড়ে দিল। রাজীব ভাবল যে এহসান ভয় পেয়ে গেছে, তবে তাকে ভুল প্রমাণিত করে এহসান তার ছেলের হাসি দেয়। তার ছেলের হাসি বজায় রেখে বলে, যে কিনা নিজের পথ বাঁচাতে পারে না সে নাকি আমাদের অভিশাপ দিচ্ছে। আরে যা যা, কত এলো আর কত গেল। রাজীব এক বুক বেদনা নিয়ে ভার্সিটির প্রাঙ্গণ ত্যাগ করে। এহসান প্রিন্সিপালের ছেলে, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। সে আর তার বখাটে বন্ধুরা পুরো ভার্সিটির উপর নিজেদের আধিপত্য বজায় রেখেছে। সচরাচর প্রায় সকল কলেজ ও ভার্সিটিতে এরূপ চিত্র পরিলক্ষিত হয়, তবে এই ভার্সিটিতে যেন মাত্রাতিরিক্ত দুর্বৃত্তদের অবস্থান। শিক্ষক মণ্ডলী এহসান ও তার দুর্বৃত্তের দল সম্পর্কে অবগত থাকলেও তার ব্যাপারে প্রিন্সিপালের কাছে কখনো কোনো অভিযোগ আনেনি। যারা ভেবেছিল অভিযোগ করবে তারাও আজ রাজীবের পরিণতি দেখে ভয়ে চুপসে গিয়েছে। রাত 1টা নাগাদ প্রিন্সিপাল স্যার যখন নিজ বাসার নিদ্রামান ছিলেন, তখনই বাসার ভিতরে কিছু বাইকের শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি টেবিলের উপর থেকে নিজের মোটা ফ্রেমের চশমা চোখে দিয়ে জানালা দিয়ে উঁকি মারলেন। দেখতে পেলেন এহসান নিজের বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় আসছে। আসার পূর্বে তার ওই ভার্সিটির একজন ছাত্রী নিশাকে কিস করে। নিজের ছেলের এমন বিপর্যস্ত অবস্থা দেখে বেশ দুঃখ পেলেন তিনি। চোখের কোণে লেগে থাকা অশ্রু মুছে নিজ ছেলের উদ্দেশ্যে অগ্রসর হলেন। এহসান মাত্র বাসায় প্রবেশ করল। তার কাছে সর্বক্ষণ বাসায় ডুপ্লিকেট চাবি থাকে। নেশাক্ত অবস্থায় ঢোলঢোল অবস্থায় নিজ কামরার দিকে এগোচ্ছে সে। এমন সময় সে নিজের বাবার কণ্ঠস্বর শুনতে পেয়ে নিজ জায়গায় থেমে গেল। এত রাতে কোথা থেকে আসা হচ্ছে? এহসান পিছনে না তাকে বিরক্তিকর সুরে উত্তর দিল, পার্টি থেকে, এক বান্ধবীর জন্মদিন ছিল। কোন বান্ধবী? আমার জানা মতে কেউ তার বান্ধবীকে কিস করে না। ছি, তুই কি আমার সন্তান? তোর অনুরোধের কারণে আমি রাজীবকে ভার্সিটি থেকে বের করে দিয়েছি। তুমি কি কথা দিয়েছিলি যে তুই এবার থেকে সৎ পথে চলবি, কিন্তু তুই কোন ক্ষণে ক্ষণে আরও বিগড়ে যাচ্ছিস। এহসান পিছনে তাকিয়ে নিজ বাবার দিকে তাকিয়ে বলল, ওই ছেলে বেশি বাড়াবাড়ি করছিল। ওর উচিত শিক্ষার দরকার ছিল, সে তার শিক্ষা পেয়ে গেছে। তুমি আর বকবক না করে ঘুমাতে যাও, আর আমার লাইফে ইন্টারফেয়ার করো না। কথাগুলো বলেই এহসান নিজ কামরায় প্রবেশ করে। আর এদিকে প্রিন্সিপাল স্যার নিঃশব্দে অস্ত্র বিসর্জন করতে থাকে। 25শে জানুয়ারি 2022 সকাল 9টা বাজে। টিচার্স রুম। একে একে সব শিক্ষক ও শিক্ষিকারা নিজেদের আসনে বসে আছে, মনোযোগ দিচ্ছে কাজে।
এমন সময় তহিদ স্যার, যিনি কিনা এই কলেজের সবচেয়ে রাগী স্যার হিসেবে পরিচিত, তিনি অস্থির হয়ে বারবার বাইরে উঁকি মারছিলেন। এমন সময় রফিক স্যার, যিনি কিনা ইউনিভার্সিটির সবথেকে কোমল হৃদয়ের স্যার নামে পরিচিত, তিনি তহিদ স্যারের উদ্দেশ্যে বললেন, স্যার কি আজ বড্ড বেকল মনে হচ্ছে? কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? তহিদ স্যার রফিক স্যারের দিকে না তাকিয়েই উত্তর দিলেন, তা জেনে আপনার তো কোনো কাজ নেই, আপনি নিজের কাজ দেখুন। তহিদ স্যারের মুখ থেকে যেন অ্যাসিড ঝরছে। রফিক স্যার আরও কিছু বলতে যাবেন, তখনই মিস রাইসা প্রবেশ করলো টিচার্স রুমে। মিস রাইসাকে দেখা মাত্রই তহিদ স্যারের মুখের ভাবের পরিবর্তন হলো, যা রফিক স্যারের দৃষ্টিগোচর হলো। মিস রাইসা কাছে আসতেই তহিদ স্যার নিচ থেকে এগিয়ে গেলেন তার দিকে হাসি মুখে। তারপর বললেন, শুভ সকাল রাইসা ম্যাম। শুভ সকাল তৌহিদ স্যার। তা দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ, শুধু বাসা থেকে একটু বিয়ের চাপ দিচ্ছে, এই আর কি। রফিক স্যার তহিদ স্যারকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বললেন, তা বিয়ে করে ফেলছেন না কেন তহিদ স্যার? আর কত অপেক্ষা করবেন আমাদের আপনার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য? আর কিছু বছর পর তো সবাই আপনার নাতিপুতির বিয়ের খাবার জেদ ধরবে। রফিক স্যারের কথা শুনে মিস রাইসা হেসে দিলেন। তহিদ স্যার তেলে বেগুনে জ্বলে উঠছেন। তিনি পদ্মদত্তের কিছু বলবেন, তার আগেই ভার্সিটির দপ্তরে এসে সবার উদ্দেশ্যে বলল, প্রিন্সিপাল স্যার সবাইকে জানাতে বলেছেন যে গতকাল রাজীব স্যারকে বের করে দেওয়ার পর উনি পদের নতুন একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। আগামীকাল থেকে তিনি ভার্সিটিতে আসবে। দপ্তরে নিজের দায়িত্ব পালন করে চলে গেল। দপ্তরে চলে যেতেই রফিক স্যার মিস রাইসাকে বললেন, ম্যাম, যে যাই বলুক না কেন, আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না যে রাজীব স্যার এখনও এসব করতে পারেন। কত ভালো ভেবেছিলাম আমি ওনাকে। মিস রাইসা কিছু বলবে, তার আগে তহিদ স্যার উগ্র কণ্ঠে বলে উঠলেন, কেন সম্ভব না? এই দুনিয়ায় সবই সম্ভব। যেমন দেখুন, আমি সকল ছাত্রছাত্রীর সাথে খারাপ ব্যবহার করলেও আপনাদের সাথে কতই না নম্রভাবে কথা বলি। রাইসা ম্যাম হেসে দিলেন। রফিক স্যার ফিসফিসিয়ে বললেন, তা তো করবেনই, তা না করলে তো আর রায়সমাকে পড়ানো যাবে না। তহিদ স্যার আর ছবি তাকিয়ে রফিক স্যারের উদ্দেশ্যে বললেন, আপনি কিছু বললেন স্যার? রফিক স্যার দ্রুত মাথা নেড়ে নাবোধক উত্তর দিল, আজকে ওইশান রাত করে বাসায় ফিরেছে। প্রিন্সিপাল স্যার পুনরায় ব্যর্থ চেষ্টা করলেন নিজের ছেলেকে বোঝানোর জন্য, কিন্তু ওইশান নিজে থেকেই বিপথে জীবনযাপন করতে ইচ্ছুক। প্রিন্সিপাল স্যারের স্ত্রী ইহসানকে জন্ম দিতেই মারা যান। প্রিন্সিপাল স্যার ইহসানকে নিজের মতো করে বড় করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ফলস্বরূপ ইহসান একজন মানুষরূপী জানোয়ারে পরিবর্তন হয়েছে। প্রিন্সিপাল স্যার সর্বদা নিজের সন্তানের জন্য দোয়া চান, আল্লাহ তাআলা তাকে যেন চিন্তাভাবনা করার তৌফিক দান করে। প্রতি রাতে মনোজাতে অশ্রুপাত করেন আর প্রার্থনা করেন যে রাব্বুল আলামিন যেন তার ছেলের জন্য কোনো ফেরেশতাকে পাঠান, যে তার ছেলেকে নেক পথে নিয়ে যাবে। 26শে জানুয়ারি সকাল 9:26। ইহসান ক্যাম্পাসে আসে মাত্রই তার প্রেমিকা নিশা এসে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, ভাগ্যিস তুমি এলে, না হলে আজ আমি শেষ হয়ে যেতাম। নিজের প্রেয়সীর এরূপ কথা শুনে ইহসান বিস্মিত হলো। সে জিজ্ঞাসা করলো, কেন, কী হয়েছে? কলেজে একজন নতুন ছাত্র এসেছে, আর এসেই সে আমার পেছনে পড়ে আছে। সে আমাকে হুমকিও দিয়েছে, তাকে ভালো না বাসলে সে আমায় মেরে ফেলবে। নিশার এর পুরো কথা শুনে ইহসানের মাথা বিগড়ে গেল। সে অতিরিক্ত ক্রোধের কারণে ফুঁসতে ফুঁসতে বলল, কোথায় আছে সেই হারামি? সে এখন ক্যান্টিনে বসে কফি খাচ্ছে। ইহসান নিশার হাত ধরে ক্যান্টিনে নিয়ে গেল। নিশার হাত দিয়ে একজনকে দেখিয়ে দিল, সে বসে বসেই কফি খাচ্ছে। ইহসান চিৎকার দিয়ে উঠল। ইহসানের চিৎকার শুনে আশেপাশের সবাই তার দিকে দৃষ্টি স্থির করলো। ছেলেটা নিশি ও ইহসানকে একসাথে দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে গেল। সে কফি রেখে বিপরীতের দিকে দৌড় লাগালো। ইহসানে ক্ষিপ্র বেগে তার পিছু নিল। হাতের কাছে আগলা ইট পেয়ে তার ছুরি মারল ছেলেটির উদ্দেশ্যে। ছেলেটির পিঠে গিয়ে ইটের আঘাত লাগে। সে আঘাতপ্রাপ্ত হয়ে দৌড়াতে থাকে, তবে এবার তার গতি কিছুটা কম হয়ে যায়। ইতিমধ্যে প্রচণ্ড শোরগোলের কারণে টিচার্স রুম থেকে সকল টিচার্স বের হয়ে গেছে আরেকটি সচরাচর ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার জন্য। মিস রাইসা ছেলেটির হয়ে বলল, ইস, ছেলেটির জন্য বড্ড মায়া হচ্ছে। মাত্র ভার্সিটিতে এসেছে আর আজই ছেলেটিকে বেঘুরে হাসপাতালে যেতে হবে। তহিদ স্যার নাক ছিটকিয়ে বললেন, ইহসান বড্ড পার পেয়ে গেছে, তাকে উচিত শিক্ষা দিতে হবে।
তহিদ স্যারের পিছন থেকে রফিক স্যার এসে বললেন, এতই যখন সাহস, তাহলে আপনি গিয়ে আটকান হোসেনকে। রফিক স্যারের কথা শুনে তহিদ স্যার চুপসে গেলেন। তহিদ স্যারের চুপসে যাওয়া মুখটা দেখে রফিক স্যার একটি চাপা হাসি দিলেন। ছেলেটা ক্যাম্পাস থেকে উদ্দেশ্যে গেটের সামনে পৌঁছালো। সেই ছেলেটা ভার্সিটির গেট পেরোবে অমনি কারোর সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে গেল। ছেলেটি নিজেকে সামলিয়ে মাথা তুলে দেখালো, দেখতে পেল সাইফুরের একজন সুদর্শন যুবক। যুবকটির মুখে লেগে আছে এক ঘোর লাগা হাসি। যুবকটি হাত বাড়িয়ে দেয় সেই ছেলেটির উদ্দেশ্যে, তবে তার আগেই ইহসান এসে ছেলেটির কলার ধরে দাঁড় করালো। ইহসান প্রচণ্ড মূর্তি হয়ে ছেলেটির নাক বরাবর ঘষে দিল। ছেলেটি ভয়ে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলল। তবে 5 সেকেন্ড অতিক্রম হওয়ার পরও যখন সে নিজের শরীরে কোনো আঘাতের স্পর্শ পেল না, তখন সে নিজ চোখে খুলে ফেলল। সে দেখতে পায় সেই অপরিচিত যুবকটি ইহসানের মুষ্টাঘাত প্রতিহত করেছে। সবাই বিস্ময়ের সাথে ইহসান ও অচেনা যুবকটির দিকে তাকিয়ে আছে। সবার মনে আশঙ্কার জন্ম নিয়েছে যে আগামীতে হতে কি যাচ্ছে। অচেনা যুবকটি ইহসানের হাত ধরা অবস্থায় মুচকে এসে বলল, বাদার, এটা বিদ্যা অর্জনের স্থান। এই স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিদ্যার অবমাননা করা হবে। তাই দয়া করে নিজের কর্তৃত্বের নিয়ন্ত্রণ রেখে নিজেকে সংযত করুন। অচেনা একজনের থেকে উপদেশ শোনার ছেলে ইহসান নয়। অচেনা এই আগন্তকের কথা শুনে ইহসানের রাগ আরও বেড়ে গেল। সে সোজা আগন্তকের গালে ঘুষি মারে। যুবকটি ঘুষির আঘাতে কয়েক কদম পিছিয়ে যায়। ইহসান আর ছেলেটির দিকে নজর দেয় না। সে যুবকটির দিকে আক্রমণাত্মক ভাব নিয়ে অগ্রসর হয়। যুবকটি নিজেকে সামলাতে না সামলাতেই ইহসান পুনরায় তাকে আঘাত করে। এবার যুবকটির বুকে লাথি দেয়। লাথি গিয়ে যুবকটি ঘাস জমিতে লুটিয়ে পড়ে। অচেনা একটি যুবককে এভাবে মারতে দেখে মিস রাইসা মায়ায় ভরা কণ্ঠে বলে উঠল, ইস, কি নির্দয়ভাবে মারছে যুবকটিকে, আমাদের ওকে আটকাতে হবে। তহিদ স্যার নিষেধাজ্ঞা জারি করার মতো বললেন, অন্যের জন্য নিজেকে ব্যতিব্যস্ত করবেন না রাইসা ম্যাম। যুবকটি প্রথমেই হোসেনকে রাগিয়েছে, এর ফল তো তাকে ভুগতেই হবে। রফিক স্যার মিস রাইসা ও তহিদ স্যার উভয়ের পক্ষ হয়ে বললেন, যুবকটির জন্য মায়া হচ্ছে, তবে ঈশানকে আটকাতে যাওয়ার মানে নিজের কবর নিজে ঘোরা। মিস রাইসা ওনাদের কথা শুনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে পুনরায় যুবকটির দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো। ইহসান উচ্চস্বরে চিৎকার দিয়ে যুবকটির উদ্দেশ্যে বলল, তোর সাহস কিভাবে হয় আমাকে আটকানোর? আজ পর্যন্ত আমার পথে যে এসেছে সে আর দ্বিতীয়বার নিজ পায়ে দাঁড়াতে পারেনি। যুবকটি ইতিমধ্যেই আবার দাঁড়িয়ে পড়েছে। ইহসান আবারও তার দিকে এগিয়ে এলো, তবে এবার তাকে পুনরায় আঘাত করার জন্য নিজ হাত ওঠাতেই কেউ একজন তার হাত ধরে ফেলল। ইহসান অগ্নি দৃষ্টিতে পিছনে তাকালো। সে দেখতে পেল তার বাবা অর্থাৎ প্রিন্সিপাল স্যার তার হাত ধরেছেন। প্রিন্সিপাল স্যার নিজ ছেলেকে বড্ড ভালোবাসেন, বিধায় তার করা অপরাধগুলো এড়িয়ে যান। তবে আজকে একজন অচেনা যুবকের রক্ষার্থে প্রিন্সিপাল স্যার এগিয়ে এলেন। বিষয়টা সবার মাথাতেই এলো। প্রিন্সিপাল স্যার কড়া গলায় বললেন, নিজের ক্লাসে যাও, আর এক মুহূর্তে ক্যাম্পাসে দেখতে পেলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নিজের বাবার মুখে প্রথমে রূপকথা শুনে ইহসান আর কথা বাড়ালো না। সে আর চোখে যুবকটির দিকে নেত্রপাত করে সেই স্থান ত্যাগ করলো। যুবকটি নিজের ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে একটা মুচকি হাসি দিল। প্রিন্সিপাল স্যার যুবকটির দিকে এগিয়ে এসে বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ছেলে তোমার সাথে এরকম। প্রিন্সিপাল স্যারকে বলতে না দিয়ে যুবকটি বলে উঠল, এ কী বলছেন স্যার? আপনি আমাদের গুরুজন, আপনাকে এভাবে মাথা নিচু করে দেখতে ভালো লাগছে না। আপনার অফিসে চলুন। প্রিন্সিপাল স্যারের সাথে যুবকটি চলে গেল। সবার নজরের আড়াল হতেই যে যার কাজে চলে গেল। যুবকটি প্রিন্সিপাল স্যারের কক্ষে প্রবেশ করতেই বলে ওঠে, স্যার, এই ভার্সিটিতে কি সব এরকমই মারামারি লেগে থাকে? প্রিন্সিপাল স্যার নিজের চেয়ারে বসতে বসতে বললেন, তোমার কাছে আর কি লুকোবো আদনান, তুমি আজ থেকে এই ভার্সিটির একজন শিক্ষক, তাই এই ভার্সিটির সম্পর্কে জানার তোমার পুরো অধিকার আছে। যে তোমাকে মেরেছিল সে আর কেউ নয়, বরং আমার ছেলে। আদনান নামক যুবকটি বিস্ময়ের সুরে বলল, আপনার ছেলে? এ কীভাবে সম্ভব? আপনার ছেলে তো হবে। আদনানকে থামিয়ে প্রিন্সিপাল স্যার বললেন, আমাকে আর বিব্রত করো না আদনান, আমি না হতে পেরেছি একজন ভালো বাবা, আর না হতে পেরেছি একজন ভালো শিক্ষক। ইহসানের মা মারা যাওয়ার আগে আমার থেকে ওয়াদা নিয়েছিল যেন আমি সর্বদা ইহসানকে স্নেহের আদরে ঢেকে রাখি, আর সেই ওয়াদাকে অভঙ্গ করতে
আগের স্যারকেও বিনা দোষে ভার্সিটি থেকে বের করে দিতে হয়েছে। তুমি সেই স্যারের পরিবর্তে এসেছো এখানে, আর আসার সাথে সাথেই রিভিশনের সঙ্গে শত্রুতা বানিয়ে বসলে। তুমি একজন সহজ সরল শিক্ষক, তোমার এই কাজটা উচিত হয়নি। স্যার, আমি একজন শিক্ষকের সাথে একজন মানুষও, আর এই বিশ্ববিদ্যালয়ে এটি জ্ঞান অর্জনের স্থান। তাই আদনান পুরো কথা শেষ করলো না। প্রিন্সিপাল স্যার বুঝতে পেরেছেন আদনান কী বলতে চাচ্ছে। তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে একটি খাম এগিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তবে তোমার জন্য আমি সত্যি চিন্তিত, কারণ ইউশানদের ক্লাসই তোমার ক্লাস। আমার পরামর্শ হবে তুমি যতটা সম্ভব ইউশানের থেকে দূরত্ব বজায় রেখে চলাচল করবে। আর কথাগুলো শুনতে অদ্ভুত মনে হলেও আমি নিরুপায়। আপনাকে চিন্তিত হবে না, আমি প্রকৃত অর্থে এসব ঝামেলা থেকে দূরেই থাকতে চাই। আদনান ভদ্ররূপী হাসি দিয়ে প্রিন্সিপাল স্যারের রুম থেকে ত্যাগ করলেন। অপরদিকে টিচার্স রুমে বসে মিস রাইসা আদনানের কথা ভেবেই যাচ্ছে। তহিদ স্যার মিস রাইসাকে এভাবে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে বললেন, ম্যাডাম, আপনি গভীর চিন্তায় এত মগ্ন কেন? একটু আগের ঘটনার পর থেকেই আপনাকে ভাবনার ডুবে থাকতে দেখছি। আপনি কি এখনো সেই যুবকটির জন্য ভাবছেন? কাম অন ম্যাম, একজন অচেনা যুবকের জন্য এত চিন্তা কিসের? মিস রাইসা তহিদ স্যারের প্রশ্নের কোনো উত্তর দিল না। বরাবরের মতো রফিক স্যার দুজনের কথাবার্তার বাম হাত ঢুকিয়ে দিলেন। আমি কোথাও জলার গন্ধ পাচ্ছি, আপনারা পাচ্ছেন কি? মিস রাইসা এদিক ওদিক তাকিয়ে বললেন। না, কোথাও তো গন্ধ পাচ্ছি না। রফিক স্যার মুচকে একটি হাসি দিয়ে বললেন, এই পোড়া আগুনে পোড়ার গন্ধ না, এটা মন পোড়ার গন্ধ, তাই না তহিদ স্যার? তহিদ স্যারের দিকে তাকিয়ে রফিক স্যার ফিক করে হেসে দিলেন। তহিদ স্যার রফিক স্যারকে কিছু বলবেন, তার আগে টিচার্স রুমের দরজায় ঠক ঠক করার শব্দ শোনা গেল। সবাই শব্দের উৎস খুঁজতেই দরজার দিকে নিজেদের দৃষ্টি স্থির করলো। সবাই সে যুবককে দেখতে পেল যে খানিকক্ষণ পূর্বেই ইহসানের সাথে সংঘর্ষে জড়িয়েছিল। অবশ্য সেই ঘটনাকে সরাসরি সংঘর্ষ বলা যায় না, কারণ সংঘর্ষে দুই পক্ষই আঘাতপ্রাপ্ত হয়। তবে এই সংঘর্ষে শুধু এক পক্ষ আঘাতপ্রাপ্ত হয়েছে। আদনান টিচার্স রুমের ভিতরে এলো। আদনানকে দেখতে পেয়ে মিস রাইসা আগ্রহ নিয়ে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালো। সে কিছু বলবে তার পূর্বেই তহিদ স্যার এগিয়ে গিয়ে বললেন, কি চাই? টিচার্স রুম এটা কোনো পার্ক নয় যে যে কেউ এখানে চলে আসবে। আদনান তহিদ স্যারের মুখের সামনে নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে ধরলো। তহিদ স্যারের আগে রফিক স্যার এসে খাম নিয়ে পুরো লেটার পড়লো। অন্তপর বিস্ময় সূচকে বলল, এ তো রাজীব স্যারের রিপ্লেসমেন্ট এসেছে। রফিক স্যারের কথা শুনে সবাই ব্যাপারটা বুঝতে পারলো। তহিদ স্যার আর কোনো কথা বলল না। আদনান একে একে সব শিক্ষক শিক্ষিকাদের সাথে হাত মিলিয়ে পরিচয় পর্ব সেরে নিল। তবে কোনো এক কারণে তহিদ স্যার আদনানের সাথে হাত মেলালো না। মিসেস রাইসা আদনানের সাথে হ্যান্ডশেক করে বলল, আমি রাইসা। তখন এহসান আপনাকে এত মারলো যে আমার সত্যিই খারাপ লেগেছিল। আমি আদনান। এসব ব্যাপারে মাথা না ঘামালেও চলবে, এসব ছোটোখাটো ব্যাপারে মন দিলে দিনটাই নষ্ট হবে। রাইসা মুগ্ধ করে হাসি দিয়ে বলল, আপনি সত্যিই অসাধারণ। সকালে এত বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, তারপরেও কত নর্মালি কথা বলছেন। মিস রাইসার মুখে ওনার প্রশংসা গীতি শুনে তহিদ স্যার আগুনিত দৃষ্টিতে আদনানের দিকে তাকালো, যা রফিক স্যারের নজরে আলো না। তিনি ফিসফিসিয়ে বললেন, এবার সত্যি মন পুরার গন্ধ পাচ্ছি, না জানি এবার কোন সংঘর্ষের সূচনা হয়। ইহসানের ক্লাসরুমে সবাই দলবদ্ধ হয়ে আড্ডা দিচ্ছে। আড্ডার এক পর্যায়ে একটু আগে ঘটে যাওয়া ঘটনা তুলে আনা হলো। ইহসান সেই প্রসঙ্গেই বলল, তখন যদি ওই কুত্তার বাচ্চা সামনে না আসতো তাহলে এই শোরকে আমি মেরেই ফেলতাম। কত বড় সাহস যে সে আমার প্রেমিকাকে হুমকি দেয়। নিশা ইহসানের উদ্দেশ্যে বলল, আজকের পর থেকে আমার দিকে চোখ তুলে আর কেউ তাকাবে না। এর সব কৃতিত্ব শুধু তোমার। তবে সে অচেনা মানুষটিকে কি মারা উচিত হয়েছে তোমার? নিশার প্রশ্ন শুনে ইহসান ভ্রু কেপ করলো নিশার দিকে। ভ্রু কুচকানো অবস্থায় পাল্টা প্রশ্ন করলো, কেন ঠিক হয়নি? আমার কাছে কেউ বাধা তৈরি করুক এটা আমি চাই না। তখন বাবার সামনে না এলে আমি তাকে মেরেই ফেলতাম। আরও কিছু কথা বলে নেওয়ার পর ইহসান প্রসঙ্গ পাল্টিয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, আচ্ছা, তোরা কি কোনো কেউ জানিস আজকে আমাদের ক্লাস কে নিবে? আগের স্যারকে তো ভাগিয়ে দিয়েছি,
বাবার মুখে শুনেছিলাম আজকে নতুন স্যার আসবে, তা কোথায় তিনি? নাকি আগে স্যারের পরিণতি শুনেই পালিয়ে গিয়েছে? ইউশানের কথা শুনে সবাই অট্টহাসি দিয়ে ওঠে। বি সাইলেন্ট বয়েজ অ্যান্ড গার্লস। বিস্ময়ের গভীর ভাব সম্পূর্ণ কণ্ঠ শুনে সবাই কণ্ঠে উৎসের দিকে দৃষ্টিপাত করলো। সকালে সেই অপরিচিত ব্যক্তিকে ডেস্ক টেবিলের সামনে দেখতে পেয়ে সবাই কিঞ্চিত হতভম্ব হয়ে গেল। আদনান ইউশানকে দেখার পরও বিষয়টা এড়িয়ে বলে উঠল, আমি তোমাদের নতুন স্যার, আদনান ওয়াহিদ। আমাকে আদনান স্যার বলেই রাখবে। আজ থেকে আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব, তাই এখন যে যার সিটে বসে পড়ো। শিক্ষকের সম্মান প্রদর্শনে সবাই নিজ নিজ আসনে চলে গেল। নিশা ইউশানের সাথেই বসেছে। সে ফিসফিসিয়ে ইউশানকে উদ্দেশ্য করে বলল, এবার কি করবে? তুমি যাকে মারলে সে তো আমাদের নতুন প্রফেসর। ইউশান কিছুই বলল না। সে এখনও নিষ্ফলক দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান সকল ছাত্রছাত্রীদের সাথে পরিচয় পর্ব শুরু করলো। ইউশান একেবারে পেছনের সারিতে বসে আছে। আদনান একে একে সবার সাথে পরিচিত হয়ে শেষ বেঞ্চের দিকে এগোলো। তবে শেষ বেঞ্চের সামনের বেঞ্চ পর্যন্ত এসে সে থেমে যায়। অতঃপর আদনান ডেস্ক টেবিলে ফিরে যায়। ইউশানের কাছে না যাওয়াতে ইউশান ভেবে নিল আদনান তাকে ভয় পেয়ে গেছে। তবে আসলে কি তাই? আদনান এবার নিজের লেকচার দেওয়া শুরু করলো। প্রথম সারি থেকে মধ্য সারি পর্যন্ত সকল স্টুডেন্টরাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। তবে ইউশানের সাঙ্গপাঙ্গরা ক্লাসে মনোযোগ দিচ্ছে না। ইউশান কিছু একটা ভেবে নিজের মুখে শয়তানি হাসি রেখে ফুটল। নিচে ইউশানের ভাবভঙ্গি দেখে কিছু একটা বোঝার চেষ্টা করলো। অন্তঃপর আতকে উঠে বলল, তুমি কি ভাবছো বলো তো? তোমার এই হাসি বলে দিচ্ছে তুমি এখনো স্যারের উপর রেগে আছো। সকালে ঘটনাটা ভুলে যাও। ইউশান নিশার দিকে প্রক্ষেপ করে বলল, এই ইউশান তার শত্রুদের কখনো বলে না। আগে রাজীব আমার শত্রু ছিল, আর এখন রাজীবের রিপ্লেসমেন্টে আসাই আদনান। সে আমার শত্রুর তালিকায় নিম্ন স্তরে চলে এসেছে। কিঞ্চিত হলেও তাকে শাস্তি পেতে হবে। ইউশানের কথা শুনে নিশার বুঝতে দেরি হলো না যে ইউশান নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি হেঁটেছে। আদনান বোর্ডে কিছু নোট লিখে দিচ্ছে। ইউশান উঠে দাঁড়িয়ে কিছু বলবে, তার আগেই আদনান পিছনে না ফিরেই সবার উদ্দেশ্যে বলল, যার আমার ক্লাস ভালো লাগবে না কিংবা ভালো লাগছে না সে যেন নিজ ইচ্ছায় ক্লাসরুম থেকে চলে যায়। যদি আমাকে তাকে বাধ্য করতে হয় তাহলে সেটা তার জন্য কোনো দিক থেকেই মঙ্গলজনক হবে না। আদনান কথাগুলো কার উদ্দেশ্যে বলেছে সেটা সকলেই বুঝতে পেরেছে। সব স্টুডেন্টরাই ইহসানের দিকে তাকিয়ে আছে। ইহসান খানিকটা লজ্জা পেয়ে আবার বসে পড়ল। ক্লাস শেষ হবার ঠিক 10 মিনিট আগে ইহসান আদনানের অনুমতি না নিয়েই ক্লাসরুম থেকে চলে গেল। ইহসানের পিছু পিছু নিশাও বেরিয়ে গেল। আদনান কিছু বলেনি দেখে একজন ছাত্রী দাঁড়িয়ে আদনানকে প্রশ্ন করলো, স্যার আপনি কিছু বললেন না কেন? এভাবে একজন অধ্যাপকের অনুমতি না নিয়ে ক্লাসরুম ত্যাগ করা অসভ্যতামির ক্যাটাগরিতে পড়ে। আদনান মিসিদ্ধু এসে উত্তর দিল, আমি পূর্বেই জানিয়েছি যারা আমার ক্লাস পছন্দ করবে না তারা যেন নির্দ্বিধায় ক্লাসরুম থেকে প্রস্থান করতে পারে। আর তোমরা সবাই এখন অ্যাডাল্ট, তাই সেই ছাত্রছাত্রী এর নাম তাদের? এহসান ও নিশা, তারা লাভার্স। ইহসান ও নিশার ব্যক্তিগত লাইফে আমি ইন্টারফেয়ার করতে পারবো না। আমি তোমাদের বলছি তোমরা যা ইচ্ছা করতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। আদনানের বিরূপ কথাবার্তা শুনে ক্লাসের সবাই আদনানকে ভালো চোখে নিল না। ক্লাস শেষে আদনান আবারও টিচার্স রুমে চলে গেল। আদনান টিচার্স রুমে আসতেই রায়শা আদনানের উদ্দেশ্য করে বলল, প্রথম দিনে প্রথম ক্লাস কেমন লাগছে স্যার? এহসান আপনাকে কোনো প্রকার বিরক্ত করছে নাকি? বলেন আমাকে। বিরক্ত করার চেষ্টা করলেও আমি পাত্তা দেইনি, আর এসব থেকে যতটা দূরে থাকাই ভালো। স্যার, আপনার উদ্দেশ্যে তো কিছুই বললেন না। এখন আপনারও কোনো ক্লাস নেই আর আমারও নেই, তাই নিজের ব্যাপারে কিছু বলুন। আদনান মুচকি এসে নিজের আসনে বসলো। রায়শা পাশেই আদনানের ডেস্ক। আদনান রায়শার মুখোমুখি হয়ে বলল, আমি অতি নগণ্য একজন মানুষ। শিক্ষকতার বাইরে আমার তেমন কোনো পরিচয় নেই। তবে হ্যাঁ, আমি ছোট থেকেই সকল প্রকারের ভায়োলেন্স থেকে দূরে থাকার চেষ্টা করি। এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। ছোট থাকতেই এক অ্যাক্সিডেন্টে পুরো পরিবারকে হারাই, আর তারপর থেকেই পিতাতুল্য একজন শিক্ষক আমার দেখভাল করে এসেছে। কয়েক বছর আগে তিনিও পরলোক গমন করেছেন। এখন আপনার ব্যাপারে বলুন। আমি বাবা মায়ের একমাত্র সন্তান।
ছোট থেকেই অজানাকে জানার প্রবল আগ্রহ, সাথে অন্যকে শেখানোরও ইচ্ছা ছিল। তাই শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছি। এটা তো সত্যি প্রশংসার দাবি। রাইসা লজ্জা পেয়ে যায়। এমন করে কেন বলছেন? আপনিও তো একজন শিক্ষক। প্রিন্সিপাল স্যার রাউন্ড আপে টিচার্স রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন, আর তখনই মিস রাইসা ও আদনানের কথোপকথন শুনতে পেলেন। হ্যাঁ, শিক্ষক বটে, তবে একজন শিক্ষক আর একজন প্রকৃত শিক্ষাগুরুর মধ্যে বেশ তফাৎ আছে। সত্যি? আমার তো এই ব্যাপারে জানা ছিল না। তা কি তফাৎ আছে? শুনুন রাইসা ম্যাম, কেউ যদি কোনো মানুষকে কোনো বিষয়ের উপর জ্ঞান প্রদর্শন করেন অথবা কিছু শেখান, তাহলে তিনি শিক্ষক, তাই না? রাইসা মাথা নেড়ে হ্যাঁ বোধক স্বীকৃতি দিল। আদনান আবারও বলতে শুরু করলেন, কিন্তু একজন প্রকৃত শিক্ষাগুরু হলেন তিনি, যিনি মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসে। শিক্ষক তো সে যে কেউ হতে পারে। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভালো মন্দ উভয় শিক্ষাই দিতে পারে, তবে একজন প্রকৃত শিক্ষাগুরু তার শিষ্যদের প্রকৃত শিক্ষা দিয়ে থাকেন, যে শিক্ষা দ্বারা মানুষের ভালো ছাড়া আর কিছুই হবে না। এর একজন প্রকৃত শিক্ষাগুরুই পারে তার শিষ্যদের ভুল পথে যাওয়া থেকে আটকাতে। যদি তিনি তা না পারেন, তাহলে বুঝতে হবে তার শিক্ষাই ঘাটতি ছিল। প্রিন্সিপাল স্যার টিচার্স রুমের বাহির থেকে আদনানের সমস্ত কথা বেশ মনোযোগ দিয়ে শুনছে। আদনানের পুরো কথা শুনে প্রিন্সিপাল স্যারের চোখ থেকে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি প্রকৃত শিক্ষাগুরু হতে পারেননি, কারণ তিনি তার ছেলেকে বকে যাওয়া থেকে আটকাতে পারেননি। প্রিন্সিপাল স্যার এক বুক কষ্ট নিয়ে নিজের কক্ষে চলে গেলেন। মিস রাইসা মুগ্ধ শ্রোতার ন্যায় গালে হাত দিয়ে আদনানের পুরো কথা শুনছিল। আদনানের পুরো কথা শেষ হতে না হতেই সে আদনানের প্রশংসা করার জন্য বলল, বাহ, আপনি তো দারুণ বলেন। আপনার কথার মধ্যে এই আলাদা আকর্ষণ হয়েছে। নিজের প্রশংসাগীতি শ্রবণ করে বেশ আনন্দ পেল আদনান। তবে স্যার ও ট্রফিক স্যার টিচার্স রুমে প্রবেশ করতে দেখতে পেলেন মিস রাইসা আদনানের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে তহিদ স্যার টেলিভিশনে জ্বলে উঠলেন। যা রফিক স্যারের অগোচর হলো না। তিনি বেশ আনন্দ পেলেন। মিস রাইসা তহিদ স্যার ও রফিক স্যারকে দেখতে পেয়ে তাদের উদ্দেশ্যে বললেন, আরে রফিক স্যার আর তহিদ স্যার যে, আপনারা আসুন, আমাদের সাথে আড্ডা দিন। আদনান স্যার বেশ ভালো ভালো কথা বলেন। অনেক অনুপ্রেরণার বাস্তবতা সম্পর্কে উপলব্ধি করতে পারলাম স্যারের কথা শুনে। আদনান লজ্জাজড়িত কণ্ঠে বলল, কি যে বলেন না ম্যাম, আমি অতটা ভালো বলতে পারি না, আপনি একটু বেশি বেশিই বলছেন। মোটেও না, আপনারা আসুন, বসুন। তহিদ স্যার দাঁতে দাঁত চেপে উত্তর দিলেন, আমার সময় নেই, আমার কিছু কাজ পেন্ডিং রয়েছে। কথাটা বলেই তহিদ স্যার টিচার্স রুম থেকে বেরিয়ে গেলেন। তার এমন উদ্ভট ব্যবহারে আদনান ও রাইসা কারোরই বোধগম্য হয়নি। তহিদ স্যারকে এভাবে রাগাতে দেখে রফিক স্যার বললেন, রোহিত স্যারকে বাদ দিন, আমি আছি তো, আমি আড্ডা দিচ্ছি। রফিক স্যার আদনানের পাশে বসে পড়লেন। আর ওদিকে রোহিত স্যার রাগে থরথর করে কাঁপতে কাঁপতে ওয়াশরুমে চলে গেলেন। সেখানে গিয়ে নিজের রাগ কমানোর জন্য ওয়াশরুমের দেয়ালে বেশ কয়েকবার ঘুষি দিলেন। একের পর এক সিগারেটে ফুঁক দিয়ে পায়ের তলে পিষে ফেলছে আদনান। এতে যেন তার রাগ কমেনি। নিশা ইউশনকে শান্ত হওয়ার জন্য বলল, এত রেগে যাবার মতো কিছুই হয়নি, তুমি শুধু শুধু রাগ করছো। ইউশন নিশার দিকে ফিরে তাকালো। নিশা ইউশন অগ্নিযুগল দেখে ভয় পেয়ে গেল। ইউশনের চোখজোড়া বুদ্ধের প্রভাবে রক্তবর্ণ ধারণ করে ফেলেছে। ইউশন রক্ত গলায় বলল, সত্যি কি আমার রেগে যাওয়ার কারণটাই বৃথা? আমার উপর কোনো আসলে আমি সহ্য করতে পারি না, সেই জন্য আমি সেই ছেলেকে মেরেছি। আর আমার কাছে যে বাধা সৃষ্টি করে তাকে আমি দু চোখে সহ্য করতে পারি না। আজ সেই আদনান স্যার আমাকে সবার সামনে লজ্জার পাত্র বানিয়েছে, আর তুমি কি না বলছো আমি অযথা রাগ করছি? দেখো এহসান, আদনান স্যার যদি আমাদের প্রফেসর না হতো তাহলে আমি তোমাকে কিছুই বলতাম না, কিন্তু উনি তো আমাদের প্রফেসর। ইউশন আর চোখে নিশার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি নিশা? আগে তো রাজীব স্যারকে তোমার পছন্দ হতো না, আর এখন আদনান স্যারের জন্য তোমার দরদ যেন বেড়েই যাচ্ছে, নাকি এখন আমাকে ছেড়ে আদনান স্যারের উপর তোমার আকর্ষণ বেড়ে গেছে? নিশা ইউশনকে চর মরিয়ে বসলো। আশেপাশে থাকা সকলের চরের আওয়াজকে ফলো করে সেদিকে তাকালো।
রোশন গালে হাত দিয়ে নিজের দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে পুনরায় নিশার চোখে চোখ রাখলো। নিশা ঘৃণিত কণ্ঠে বলল, তুমি রাগের মাথায় কি বলো জানা আছে কি? রাগ একবার তোমার মাথায় চড়ে বসলে তুমি পাগল হয়ে যাও। আদনান স্যারের ব্যবহার বাকি 4-5টে প্রফেসরের তুলনায় অনেক ভালো। তিনি ইচ্ছে করলেই ম্যানেজমেন্টে তোমার কাছে নালিশ করতে পারত, তখন তোমার বাবাও কিছুই করতে পারতেন না। কিন্তু আদনান স্যার এমন কিছুই করেননি। আর কি বললে? আকর্ষণ? তুমি তো ভালোবাসার অর্থকেই মিথ্যা বানিয়ে দিলে। ভালোবাসা মানে আকর্ষণ না ইহসান। আগে ভালোবাসার প্রকৃত অর্থ শেখো, তারপর না হয় আমার কাছে আসবে। কথাগুলো বলে নিশা সেখান থেকে চলে গেল। আর রোশন হাসির পাত্র বনে গেল। সে একরাশ কষ্ট নিয়ে ক্যাম্পাসের স্থান ত্যাগ করলো। পুরো ঘটনাটা ক্যাম্পাসের দোতলা থেকে কেউ একজন পর্যবেক্ষণ করছিল। রোশন যেতেই লোকটি নিজের জ্বলন্ত সিগারেট পা দিয়ে পিষে সেও সেই স্থান ত্যাগ করলো। ভার্সিটি শেষে পুরো ক্যাম্পাস যেন মরুভূমি বনে যায়। সবাই যার যার বাড়িতে চলে যায়। হাদান নিজের প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগে ভরে ক্যাম্পাস ত্যাগ করে। পাথরে ফুটপাত দিয়ে অনবরত হেঁটে চলছে সে। হঠাৎ তার কানে চেনা একটি নারীর কণ্ঠস্বর ভেসে আসে। সে ঘাড় কাত করে পেছনে তাকায়। দেখতে পেল রায়সা তাকে ডাকছে। সে একটি লাল রঙের গাড়ি চালাচ্ছে। হাদনান হেঁটে হেঁটে গাড়ির কাছে গেল। রায়সা ড্রাইভিং সিটের কাজ খুলে দিল। আরে রায়সা ম্যাম যে। আমি এদিকে যাচ্ছিলাম, আপনি তো বাসায় যাচ্ছেন, উঠে পড়ুন গাড়িতে, পৌঁছে দেই। আদনান একটু ইস্তস্ত করলো। সে উত্তর দিল, না আজ থাক, আসলে আমি হেঁটে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি তো কোনো বারণ শুনছি না। আজকে আমাদের প্রথম মিট আপ, আজকে এভাবে নিষেধাজ্ঞা জারি না করলেই হবে। রায়সার জোরাজুরিতে আদনান গাড়িতে উঠে বসলো। রায়সা গাড়ি চালাচ্ছে আর আদনান তার পাশে বসে আছে। আপনি গাড়ি চালানো কোথা থেকে শিখেছেন? কেন, ঠিক করে কি চালাচ্ছি না? না, ভালোই চালাচ্ছেন। আসলে সচরাচর মেয়েদের গাড়ি চালাতে খুব একটা দেখি না। কিশোর বয়সে বাবা শিখিয়েছেন, তখন বললাম না, অজানাকে জানার বেশ আগ্রহ আমার। হ্যাঁ, তা ভালো। আমিও গাড়ি চালাতে শিখেছিলাম রে। কথাটা বলতে গিয়ে আদনান থেমে গেল। আদনান এভাবে চুপ হয়ে যাওয়াতে রায়সা জিজ্ঞেস করলো, থেমে গেলেন কেন? পুরো কথা শেষ করুন। গাড়ি চালানো কোথায় শিখেছিলেন? আদনান আমতা আমতা করে বলল, আসলে একবার শখ করে ট্রেনিং সেন্টারে গিয়ে শিখেছিলাম, সেই থেকেই চালাতে পারি। বাহ, বেশ ভালো তো। তা কোথায় আপনার বাসা? আদনান রায়সার প্রশ্নের উত্তরে ভাবছে। রায়সা হেসে আবারও প্রশ্ন করলো। নিজের ঠিকানা কোথায় তাই ভাবছেন নাকি? রায়সার প্রশ্ন শুনে আদনান চমকিয়ে উঠল। অন্তঃপর বলল, আসলে তা নয়, আমি সামনের এলাকাতেই থাকি, সেখানে নামিয়ে দিলে হবে। অ্যাজ ইউর উইশ। রায়সা আদনানকে রাস্তায় নামিয়ে দিয়ে সে নিজের গন্তব্যস্থলে চলে গেল। রায়সার গাড়ি চোখের আড়াল হতেই আদনানের চেহারার ভাবভঙ্গি পাল্টে গেল। নিজের পকেট থেকে কাউকে একটা ফোন দিয়ে কিছু বলে সে বিপরীত রাস্তা দিয়ে পছনের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। অন্ধকার এক গলিতেই একটি দুষ্কৃতিকারীর দল একত্রিত হয়ে কিছু একটা নিয়ে প্ল্যান করছে। আচমকা সেখানে কালো জ্যাকেট পরিহিত একজন ব্যক্তি উপস্থিত হয় আর মাথা হুন্ডি দিয়ে আবিত্র। সে কর্কশ গলায় বলে উঠল, আজ কত দূরে গেল, আমাদের হাতে আর বেশি দিন সময় নেই। লোকটির কথায় তার নেতা হওয়ার আভাস দিচ্ছে। সন্ত্রাস বাহিনীদের লিডারের প্রশ্নের উত্তরে একজন বলল, আর বেশি দিন নেই বস, খুব শীঘ্রই আমরা এই শহরে বড় ধামাকা করতে যাচ্ছি। লোকটি উচ্চস্বরে হেসে উঠল আর তার হাসি বলে দিচ্ছে সে কতটা ভয়ঙ্কর ও নৃশংস পরিকল্পনা করছে। তার ভয়ানক হাসিতেই চারদিকে মুখরিত হয়ে গেল। 27শে জানুয়ারি সকাল 9:34। গতকাল ঘটনার পরে ইউশান এখনো প্রচণ্ড রেগে আছে। আর সেই রাগের বহিঃপ্রকাশ ঘটনার জন্য সে আজ কিছু প্রেশার র্যাগিং করছে। কোনো কারণ না থাকা সত্ত্বেও সে সবাইকে শাস্তি দিচ্ছে। এর মধ্যে আদনান ভার্সিটির গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলো। ক্যাম্পাসে আসতেই তার নজর যায় র্যাগিং করার স্থানে। এতজনকে র্যাগিং করতে দেখে সে নিজের জায়গায় থমকে দাঁড়ালো। অন্তঃপর সে কিছু একটা ভেবে সেদিকে পা বাড়ালো। ইহসান আর চোখে তাকিয়ে দেখলো আদনান এদিকে আসছে। সে মৃদু হাসলো।
ইহসানের হাসি বলে দিচ্ছে সে এটাই চাচ্ছিল। আদনানকে ইহসানের দিকে অগ্রসর হতে দেখে রফিক স্যার দ্রুত টিচার্স রুমে খবর দেয়। রাইসা তড়িঘড়ি করে করিডোরে আসে। বারান্দা থেকে পুরো দৃশ্য অবলোকন হতে হয় তার। আদনান ইহসানের থেকে কয়েক কদম দূরে অবস্থান করছে। ইহসান আদনানকে নিজের দিকে আসতে দেখে সে হাতে একটি হকি স্টিক উঠিয়ে নিল। রাইসা এটা ধরেই নিয়েছে যে আজকে একটা বড় গ্যাঞ্জাম লাগবে। তবে তাকে ভুল প্রমাণিত করে দিয়ে আদনান ইহসানের পাশ কাটিয়ে চলে গেল। আদনানকে সুরক্ষিত রেখে রাইসা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের পরিকল্পনা বিফলে যাওয়াতে ইহসান হকি স্টিক মাটিতে সজোরে নিক্ষেপ করে ভার্সিটির প্রাঙ্গণ ত্যাগ করে। তার পরিকল্পনা ছিল সে আজকে নিজ থেকেই আদনানের সাথে ঝগড়া করবে, অন্তঃপর তার হাত পা ভাঙবে। তবে তার এই পরিকল্পনাও অসফল হয়ে গেল। ইহসান ভার্সিটির পেছনে এসে সিগারেটে ফুঁক দিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করলো, কিন্তু এতেও তার রাগ কোনো অংশে কমল না। সে একের পর এক সিগারেট শেষ করে নিজের রাগ কমানোর চেষ্টা করছে, তবে পারছে না। পুরো সিগারেটের প্যাকেট শেষ হওয়ার পর সে অতিরিক্ত সিগারেট খোঁজার জন্য প্যাকেট চেক করলো, তবে পেল না। আচমকা কেউ একজন তার সামনে সিগারেটের প্যাকেট এগিয়ে দেয়। ইহসান ঘাড় কাত করে আগন্তুককে দেখতে পেয়ে ভীষণ অবাক হয়। ইহসান আগন্তুকের চোখাচোখি হলো। অন্তঃপর আগন্তুকের উপসন্ধি বুঝতে পেরে সে একটি রহস্যময়ী হাসি দিয়ে সিগারেট স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলো। আদনান সিঁড়ি বেয়ে উপরে উঠতেই রাইসা তার সামনে এসে দাঁড়ালো। রাইসার হতাশাজনক চেহারা দেখে আদনান জানতে চাইলেন, রাইসা ম্যাম, আপনাকে এমন বিষণ্ণ লাগছে কেন? কোথায়? আমি তো ঠিকই আছি। আদনান আর চোখে তাকিয়ে বলল, না, আমি তো স্পষ্ট দেখতে পারছি যে আপনার মন বিষণ্ণতার চাদরে আবৃত। রাইসা একটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, আসলে আপনি যখন এহসানের দিকে এগোচ্ছিলেন তখন ভাবলাম আজকে আবারও এহসানের সাথে আপনার সংঘর্ষ শুরু হবে, কিন্তু যখন আপনি এহসানকে পাশ কাটিয়ে চলে গেলেন তখন যে প্রাণ ফিরে পেলাম। আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আদনান ভ্রু কুঁচকাল। সে জিজ্ঞাসা করল, কেন? আমার যদি কিছু হয়েও যেত তাহলে আপনার কি ক্ষতি হতো? আদনানের এই প্রশ্ন শুনে রাইসা ভাবুক হয়ে গেল। উক্ত প্রশ্নের উত্তরে সে কি বলবে জানা নেই তার। রাইসা তার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। রাইসা নিজের দৃষ্টি ফিরিয়ে নেওয়ায় আদনান রাইসার চোখে চোখ রাখতে পারল না। কথায় আছে, চোখে নাকি অনেক অব্যক্ত কথা বলে ফেলে। চোখের দিকে তাকিয়ে নাকি মানুষের মনের গোপন কথা সব বুঝে নেওয়া যায়, যেই কথা মানুষ নিজে জেনেও বুঝতে পারে না কিংবা অবলম্বী করতে পারে না, কিন্তু অন্য মানুষকে তা ব্যক্ত করতে চায়। তখন তার চোখ দেখে নাকি গোপন কথা বুঝে নেওয়া যায়। নিজের দৃষ্টি ফিরিয়ে নিলেন যে, কিছু না, আমি গেলাম, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। রাইসা একবারও আদনানের দিকে না তাকিয়ে আদনানের চোখের আড়াল হয়ে গেল। আদনান অবাক দৃষ্টিতে রাইসার গমন পথে তাকিয়ে রইল। আজ রাইসার আচরণ কিছুটা অদ্ভুত লাগলো আদনানের কাছে। অবশ্য আদনানের সাথে রাইসার পরিচয় মাত্র একদিনের, আর একদিনে মানুষকে বোঝা চারটেখানি কথা নয়। আদনান কোনো মতে নিজের ক্লাস থেকে করে বেরিয়ে গেল। ক্লাসের স্টুডেন্টরাও আদনানের আচরণ সম্পর্কে অবগত হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের প্রতি কোনো গুরুত্ব নেই, শুধু পাঠ্য বইয়ের উপর লেকচার দিয়েই নিজের কর্তব্য গুটিয়ে নিতে চায় সে। বিকাল নাগাদ রাইসা যখন নিজের গাড়িতে উঠবে তখনই তৌহিদ স্যার এসে বললেন, রাইসা ম্যাম, যদি মাইন্ড না করেন তাহলে কি একটা হেল্প করতে পারবেন? মাইন্ডে কি আছে? আপনি একজন অধ্যাপক, আর একজন অধ্যাপক হয়ে এভাবে কথা বললে বিব্রত বোধ করি আমি। আসলে আপনি যেদিকে যাবেন আমিও সেদিকে যাচ্ছি। আজকে আমার বাইকটাও সার্ভিসিংয়ে গিয়েছে, যদি আমাকে একটু লিভ দিতেন। আপনি আমাকে সত্যিই লজ্জায় ফেলে দিচ্ছেন। আপনি একজন সিনিয়র অধ্যাপক। উঠুন, গাড়িতে পৌঁছে দিচ্ছি। তৌহিদ স্যার রাইসার এই উত্তরে অপেক্ষারতেই ছিল। তিনি গতকাল ধরে রাইসার সাথে কথা বলতে পারেননি। তার উপরে আদনানের সাথে রাইসার বন্ধুসুলভ আচরণ দেখেও তার হৃদয়কে আঘাতপ্রাপ্ত হয়। তিনি হাসি মুখে রাইসার পাশের সিটে বসবেন, তখন রাইসা বলে উঠল, স্যার, আপনি পেছনে বসুন। তৌহিদ স্যার রাইসার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রাইসা এদিক ওদিক ভালোভাবে পর্যবেক্ষণ করে হাত উঠিয়ে চেঁচিয়ে বলল, আদনান স্যার, এদিকে। তৌহিদ স্যার বিস্ময়কর নয় নিয়ে আদনানের দিকে তাকালো।
সে গেট দিয়ে বের হচ্ছিল। আদনান রায়শান ডাক শুনে পেছনে তাকায়। সে দেখতে পায় রায়শান তাকে ডাকছে। আদনান নিজের যাত্রাপথ পরিবর্তন করে রায়শার কাছে যায়। কিছু বলবেন ম্যাম? আপনি তো বাসায় যাচ্ছেন, তাহলে চলুন পৌঁছে দেই। রায়শার প্রপোজাল শুনে তহিদ স্যারের হৃদয় ক্ষুণ্ণ হয়ে যায়। আদনান একবার তহিদ স্যারের দিকে তাকিয়ে রায়শার উদ্দেশ্যে বলে, আজ থাক, আপনারা যান। আপনারা বোধহয় কোথাও একটা যাচ্ছেন। আমি তৃতীয় পুরুষ হিসাবে এন্ট্রি নিতে চাই না। আরে কিছুই হবে না, চলুন তো। রাইসা আদনানের হাত ধরে তাকে নিজের পাশের সিটে বসালো। পুরো ঘটনা দেখে তহিদ স্যার বড্ড রেগে যান আদনানের উপর। তিনি গাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন দেখে রাইসা জিজ্ঞেস করলো, এ কি স্যার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন। তহিদ স্যার ভিন্ন দিকে নিজের দৃষ্টি ফিরিয়ে বললেন, আসলে এইমাত্র আমার একটা কাজের কথা মনে পড়েছে, আমাকে একটু বাজারে যেতে হবে, আপনারা যান। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা। রাইসা তহিদ স্যারকে একবারও আবদার করল না দেখে তহিদ স্যার আদনানের দিকে হিংসাত্মক দৃষ্টিতে একবার তাকান। রাইসা গাড়ি স্টার্ট দিয়ে নিজেদের গন্তব্যে চলে যান। তহিদ স্যার রাইসা ও আদনানের গমনের দিকে তাকিয়ে একরাশ অভিমান নিয়ে নিজের অজানা উদ্দেশ্যে চলে গেলেন। রাতে আনুমানিক 10টা বাজে। এমন সময় একটি পরিত্যক্ত গোডাউনের সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে কালো হন্ডি পরিহিত একজন লোক নামলো। সেই গোডাউনের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজায় 2বার নক করে। ভিতর থেকে একজন কণ্ঠস্বর ভেসে এলো, কোড কি? হন্ডি পরিহিত লোকটি ভাবগম্ভীর কণ্ঠে উত্তর দেয়। টেরর অ্যাটাক 2.0। সাথে সাথে গেট খুলে যায়। হন্ডি পরিধান করা লোক ব্যক্তিটি ভিতরে প্রবেশ করে। গোডাউন বাহির দিয়ে যতটা পরিত্যক্ত, ভিতর দিয়ে ততটা আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। উচ্চমাত্রার আগ্নেয়াস্ত্র সহ অগিটগি মাদকদ্রব্য ও বিদেশিগত কিছু জঙ্গি রয়েছে গোডাউনের ভিতরে। তারা সেই হন্ডি পরিহিত ব্যক্তিকে দেখা মাত্রই নিজেদের কাজ পেলে তার সামনে এসে দাঁড়ায়, যেন সেই হন্ডি পরিহিত ব্যক্তি তাদের বস। সেই হন্ডি পরিহিত ব্যক্তি উগ্রকণ্ঠে বলল, বি রেডি গাইস, যুদ্ধের সময় হয়ে এসেছে। এ দেশের মানুষদের দেখিয়ে দিতে হবে আমরাও কোনো অংশে কম নয়, জয় আমাদেরই হবে। লিডারের কথা শুনে সব উগ্রবাদীরা উচ্চস্বরে চিৎকার দিয়ে ওঠে। এই চিৎকার জয়ের ধ্বনির লক্ষণ। না জানি দেশে কোন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। 28শে জানুয়ারি সকাল 10:30। আদনানে সবেমাত্র ক্লাসরুম থেকে বেরিয়ে করিডরের দিকে হাঁটা শুরু করলো। প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ কিছু কথোপকথন তার আকর্ষণ করে নেয়। আদনান আশেপাশে তাকিয়ে পুরো ময়দান ফাঁকা পেয়ে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আড়ি পাতে। মিনিট 5 আড়ি পেতে সে সব কিছু আন্দাজ করে পিলারের পাশে লুকিয়ে পড়ে। আদনান পিলারের আড়ালে লুকাতেই প্রিন্সিপাল স্যারের রুম থেকে পুলিশ ইন্সপেক্টর বেরিয়ে এলো। তার সাথে প্রিন্সিপাল স্যারও বেরিয়ে এলেন। ইন্সপেক্টর প্রিন্সিপাল স্যারকে বিদায় জানিয়ে ভার্সিটির ক্যাম্পাস ত্যাগ করলেন। প্রিন্সিপাল স্যারও নিজ চেম্বারে পুনরায় প্রবেশ করলেন। আদনান পিলারের আড়াল থেকে বের হয়ে এসে দীর্ঘশ্বাস ফেলে নিজ গন্তব্যে চলে গেল। আদনান সিঁড়ি বেয়ে দোতলা থেকে 3তলায় যেতেই দোতলার সিঁড়ির আড়াল থেকে রাইসা বেরিয়ে এলো। সে এতক্ষণ আদনানের সকল মুভমেন্ট তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছিল। রাইসা একবার করিডোর দিয়ে উঁকি মেরে সেই পুলিশ অফিসারের দিকে তাকালো, আর একবার আদনানের দিকে সে আনমনে বলে উঠল, কিছু তো একটা গন্ডগোল আছে। ইহসান গভীর চিন্তায় মগ্ন। নিশা এসে তার পাশ কাটিয়ে পেছনের বেঞ্চে বসে পড়ল। ইহসান ঘাড় কাত করে একবার নেশার দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই নিশা নিজের দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে নিল। একটি অদৃশ্য ছুরি যেন ইহসানের হৃদয়ে ক্ষত বিক্ষত করে ফেলল। ইহসান কিছু একটা ভেবে নিশার পাশে গিয়ে বসল। অন্তঃপর ফিসফিসিয়ে বলল, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আমি রাগের মাথায়। পুরো কথাটা শেষ হওয়ার আগে নিশা সিট থেকে উঠে ক্লাসের বাইরে চলে গেল। অজান্তেই ইহসানের চোখ থেকে 2 ফোঁটার অশ্রু গড়িয়ে পড়ল। সে নিজের চোখ মুছে নিজের ভেতরে প্রতিশোধের অগ্নির জন্ম দিল। ইহসানের চোখ থেকে যেন অগ্নি ফুলিঙ্গ বের হচ্ছে। ইহসানের বিড়বিড় করে বলল, আদনান ছাড়, অনেক হয়েছে। এবার ইহসান কি করে শুধু দেখে যান। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভার্সিটি টাইম শেষ হওয়ার পর যখন আদনান আনমনে হেঁটে যাচ্ছিল, তখন একটি গাড়ি এসে আদনানকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় আদনান পাথর জমির উপর ছিটকে পড়ে।
আশেপাশে থাকা লোকজন আদনানের অচেতন দেহকে ঘিরে জড়ো হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে দুই একজন মোবাইল বের করে সেলফি তোলাও শুরু করে দেয়। তবে এই মানুষরূপী অনর্থের মাঝে কোনো মানুষ আদনানকে হাসপাতালে নেওয়ার জন্য উদ্যত হলো না। তাহলে এভাবে কি একটি প্রাণ অকালে ঝরে যাবে? নাইট ক্লাবে সে নিশ্চিন্ত মনে মদ্যপান করছে নিউশন। তার চোখে মুখে আনন্দের ছাপ বিদ্যমান। আদনানকে নিজের রাস্তা থেকে একেবারে সরাতে পেরে সে মনের আনন্দে নেশা করতে লাগলো। নেশায় বোধ হয়ে গেল এক পর্যায়ে। তবুও তার মাইন্ড কিছুটা হলেও কাজ করছিল। কিছু একটা মনে পড়তে ইহসান নিজের পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ফোন করে। অপর পাশের ব্যক্তিটি কল রিসিভ করতে ইহসান নিঃশক্ত কণ্ঠে বলে ওঠে, হিনিস, ওই কুত্তার বাচ্চাকে উড়িয়ে দিয়েছি। আপনার ও আমার উভয়ের পথের কাঁটাকে দূর করে ফেলেছি। এখন আর কোনো সমস্যা নেই। অপর পাশের ব্যক্তিটি খুশি মনে ফোন রেখে দিল। আর এদিকে ইহসান ফুর্তি করে নিজের বাসায় চলে গেল। প্রতিদিনের মতন আজকেও প্রিন্সিপাল স্যার ইহসানের জন্য অপেক্ষা করছিল। আজকে ইহসান নিজের পায়ে দাঁড়াতেও পারছে না দেখে প্রিন্সিপাল স্যার ইহসানের কাছে এসে তাকে সাহায্য করার বৃথা চেষ্টা করলেন। ইহসান তার বাবাকে সরিয়ে দিয়ে বলল, ধরবে না আমায়, কারোর সাহায্য লাগবে না আমার, আমি একাই থাকতে পারবো। তুই এমন করে কেন বলছিস? আমি আছি তো তোর পাশে। বললাম না, কারো সাহায্য লাগবে না আমার। প্রিন্সিপাল স্যার ইহসানের চিৎকার শুনে কিছুটা হক চকিয়ে উঠল। ইহসান আবার উচ্চস্বরের নেশার গলায় বলল, কেউ আমাকে ভালোবাসে না, না তুমি আর না নেশা। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আর এসবের পেছনে সেই আদনান দায়ী। তাই ওই শালাকে সরিয়ে দিয়েছি। ইহসানের কথা শুনে প্রিন্সিপাল স্যার আটকে উঠলেন। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই আদনানের সাথে কি করেছিস? প্রিন্সিপাল স্যারের প্রশ্ন শুনে আদনান নেশাক্ত গলায় হেসে দিল। তারপর হাত নাড়িয়ে বলল, শেষ করে দিয়েছি, সুরের বাচ্চাকে পিষে মারছি। কথাটা বলার পর সে তার এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেলেন। প্রিন্সিপাল স্যার ইহসানের কথা শুনে নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে ইহসান আদনানকে খুন করেছে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি চেয়ারে বসে পড়লেন। তিনি আজ নিজেকেই দোষারোপ করছেন। আজ হয়তো আদনানের এই পরিণতির জন্য কোনো না কোনোভাবে তিনিই দায়ী। তিনি যদি ইহসানকে স্বল্প শাসন হলেও করতো, তাহলে আজ হয়তো আদনানকে এভাবে বেঘরে মরতে হতো না। 29শে জানুয়ারি, ইতিমধ্যে 10টা বেজে গেছে। তবে আদনানের দেখা নেই। রাইসা কোনো এক অজানা কারণে ব্যাকুল হয়ে রয়েছে। বারবার সে টিচার্স রুমের দরজার বাইরে উকি মারছে। রফিক স্যার বেশ কিছুক্ষণ যাবৎ রাইসার প্রত্যেক মুভমেন্ট খেয়াল করছিলেন। তিনি আশেপাশে তহিদ স্যারকে না দেখতে পেয়ে নিজের সিট ছেড়ে উঠে রাইসার কাছে গেলেন। তিনি রাইসাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, ম্যাম, আজকে আপনাকে এত উদ্বিগ্ন লাগছে কেন? রাইসা রফিক স্যারের দিকে তাকিয়ে অশান্ত গলায় জবাব দিলেন, দেখুন না স্যার, 10টার উপরে বেঁচে গেল, তবুও আদনান স্যারের দেখা নেই। হ্যাঁ, আমিও তাকে আশেপাশে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি প্রিন্সিপাল স্যারকে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসি। আপনার স্যার যদি কোনো কারণে আজ না আসেন, তাহলে তিনি নিশ্চয়ই প্রিন্সিপাল স্যারকে বলে থাকবেন। উভয়ের কথোপকথনের মাঝে প্রিন্সিপাল স্যার এসে উপস্থিত হলেন। মূলত তিনি করিডোর দিয়ে এগোচ্ছিলেন। এমন সময় রাশা তাকে ডাক দিলেন। স্যার, একটু শুনবেন? হ্যাঁ বলো রাইসা, কিছু বলবেন? আসলে স্যার ক্লাস টাইম তো এক্ষুনি শুরু হয়ে যাবে, অথচ আদনান স্যারের আসার নামগন্ধ নেই। আপনাকে কি কিছু বলেছিলেন তিনি? রাশার প্রশ্ন শুনে প্রিন্সিপাল স্যারের মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল। তিনি কিছু একটা বলতে চেয়েও বললেন না, আর নিজের দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে নিলেন। এতে রাশার সন্দেহ হলো। সে ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, স্যার, আপনি কি কিছু লুকাচ্ছেন? প্রিন্সিপাল স্যার আমতা আমতা করে বললেন, না না না, আমি কেন কিছু লুকাবো? প্রিন্সিপাল স্যারের কথা শুনে রফিক স্যারেরও মনে সন্দেহ জাগলো। তিনি বললেন, স্যার, আদনান স্যার যদি অসুস্থ থাকেন, তাহলে আমরা ছুটির পর দেখে আসবো। উনি কি আজ অসুস্থ বলে ছুটি নিয়েছিলেন? প্রিন্সিপাল স্যার কিছু একটা বলতে যাবেন, ঠিক সেখানে আদনান এসে উপস্থিত হলো। আদনানকে দেখতে পেয়ে যেন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। প্রিন্সিপাল স্যার বিস্ফোরিত দৃষ্টিতে আদনানের আপাতত মস্তক পর্যবেক্ষণ করলেন। আদনানের ডাল কপালে ব্যান্ডেজ লাগানো রয়েছে। রাইসা আদনানের কপালে ব্যান্ডেজ থেকে জিজ্ঞাসা অস্থির কণ্ঠে বললেন, এ কি স্যার, আপনি চোট কিভাবে পেয়েছেন? ও কিছু না, ছোটোখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল,
এখন ঠিক আছে, শুধু কোনোইতে আর কপালে একটু ব্যথা পেয়েছি। রাইসা আদনানের হাত উঁচু করে চোর দেখার চেষ্টা করলো। আদনান ফুল হাতা শার্ট পরায় তার আঘাত স্থান ঢাকা পড়ে গেছে। প্রিন্সিপাল স্যার এতক্ষণে নিজেকে স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন। তিনি বললেন, তুমি আজ না এলেও পারতে, আমাকে ফোন করে দিলে আমি ছুটি মঞ্জুর করে নিতাম। না স্যার, আমি ঠিক আছি, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি এখন ক্লাসে যাই, সবাই হয়তো অপেক্ষা করছে। আদনান নিজের ক্লাসের দিকে চলে গেল। রাইসাও নিজের ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। প্রিন্সিপাল স্যার মনে বলে উঠলেন, না জানি হিউসান আদনানকে দেখতে পেয়ে কি রিয়াক্ট করে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে নিয়েও নিজের গন্তব্যস্থলে চলে যান। হিউসান আজ ভেজাই খুশি। আজ আদনান আসবে না ভেবে সে সবাইকে বলে দিয়েছে আজ ক্লাস হবে না। স্বভাবগত কারণে সবাই খুশি হলো, কারণ কোনো ক্লাস ব্যাংক করার চেয়ে খুশি হতে হয় ছাত্রছাত্রীদের কাছে আর নেই। হিউসান নিশার কাছে যাওয়ার চেষ্টা করলো, আর তখনই আদনান ক্লাসরুমে চলে এলো। আদনানকে জীবিত দেখতে পেয়ে হিউসান ভূত দেখার মতো চমকালো। আদনান হিউসানের ফ্যাকাশের চেহারা দেখতে পেয়েও না দেখার ভান করলো। আদনান নিজের লেকচার দেওয়া শুরু করলো। ক্লাসের সব ছাত্রছাত্রী হিউসানের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকালো। হিউসান অপমানবোধ করে নিজের মাথা নত করে ফেলল। হিউসান বাদে সবাই আদনানের দিকে তাকিয়ে লেকচার মন দিল। ছুটির পর যখন একে একে সব স্টুডেন্টরা চলে যাচ্ছিল, তখন পাশ দিয়ে আদনান হিউসানকে ডাক দিল। হিউসান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আদনানের দিকে তাকালো। আদনান একবার এদিক ওদিক তাকিয়ে নরম গলায় বলল, দেখো হিউসান, প্রথম দিন অজান্তেই তোমার সাথে আমার একটি নীরব সংঘর্ষ শুরু হয়। আমি সেটা মনে না রাখলেও তুমি অযথাই নিজের ভেতরে আমার জন্য রাগ জমিয়ে রেখেছ, আর সেই রাগের বশীভূত হয়েও তুমি গতকাল আমাকে মারার চেষ্টা করেছ। আদনানের মুখে সত্যি কথা শুনে হিউসান তার নিজেকে স্বাভাবিক করতে পারল না। সে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ সে বেশ ভালো করেই জানে আদনান যদি একবার থানায় গিয়ে তার বিরুদ্ধে রিপোর্ট করে, তাহলে প্রিন্সিপাল স্যারও তাকে বাঁচাতে পারবে না। আদনান আবারও নম্র স্বরে বললেন, আমি ঠিক জানি না আমার উপর তোমার কেন এত রাগ, তবুও বলছি, কোনো রকম বিশৃঙ্খলা না করেই আমাকে আমার মতো থাকতে দাও, আর তুমি তোমার মতো থাকো। কথাগুলো বলেই আদনান সেখান থেকে চলে গেল। আদনান চলে যেতেই আড়াল থেকে একজন ব্যক্তি বেরিয়ে এলো। সে হিউসানের সামনে আসতেই হিউসান বলে উঠল, এবার আমি কি করব? আদনান তো সবাই জেনে গেছে। এবার যদি সে আমার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেসে রিপোর্ট করে? হিউসানকে ওর কথা শেষ করতে না দিয়েই আগন্তুকটি বলে উঠল, তোমার তো চিন্তা করতে হবে না, আদনান কিছুই করবে না। তোমার বিরুদ্ধে মামলা করতে হলেও সে গতকালই করতো। আর সে নিজের ভদ্রতা দেখিয়ে তোমার কাছে ভাব চেয়ে গেল। সে বড্ড ভয় পেয়ে গেছে, তবে এতে আমার কোনো উপকারই কিন্তু হলো না। একবার ব্যর্থ হয়েছি, কিন্তু দ্বিতীয়বার হব না। আজকে আদনানকে মেরে, না, এভাবে হবে না। আদনানকে মেরে ফেললেও তার জন্য মায়া মমতা থেকেই যাবে সবার মনে। আমি চাই যেন এই ভালোবাসা সবার মন থেকে মুছে যায়। আমি চাই যেন সবাই তাকে ঘৃণা করে। তার মৃত্যুর পরও কেউ যেন তার জন্য অশ্রুপাত না করে। হিউসানকে তিলে তিলে মারতে হবে, আর এর জন্য যা যা করতে হবে আমি করব। ততটা নিম্ন স্তরে আমাকে যেতে হবে, আমি যাব। কিন্তু আপনার কেন এত রাগ, এত অভিযোগ আদনানের প্রতি? আগন্তুকটি কিঞ্চিত শব্দ করে হেসে পড়ল, সে আমার রাইসাকে আমার থেকে দূরে নিয়ে গেছে, আর এর ফল তাকে ভুগতেই হবে। হিউসান বিস্ময়ে ভ্রু কুঁচকায়। পরক্ষণে সমস্ত ব্যাপারটা তার বোধগম্য হয়ে পড়ে। হিউসান একটি রহস্যময়ী হাসি দিয়ে বলে, আমার কাছে একটি ফুলপ্রুফ প্ল্যান আছে। আগেরবার রাজীব স্যারকে যতটা অপমান করে ভার্সিটি থেকে তাড়িয়েছি, আগামীকাল এই আদনানকে আরও দ্বিগুণ অপমানিত ও লাঞ্ছিত করেই এই ভার্সিটি ছাড়া করব। আর একবার তাকে ভার্সিটির বাইরে আনতে পারলেই... হিউসান পুরোর কথা শেষ না করতেই আগন্তুকটি যা বোঝার বুঝে গিয়েছে। দুজনের মুখে লেগে আছে পৈশাসিক হাসির রেখা। না জানি কি পরিকল্পনা তাদের আছে, তবে যাই থাকুক না কেন, তা কোনো দিক থেকেই মঙ্গলজনক হবে না। আজ বড্ড আনমনে হাঁটছে আদনান। নির্জন গলি দিয়ে সে হেঁটে চলেছে। পুরো গলি অন্ধকার আচ্ছন্ন। ইতিমধ্যেই মধ্যরাত হয়ে পড়েছে। সাধারণ মানুষের মতো এত রাতে দুই ধরনের মানুষটাই বাইরে ঘোরাফেরা করে। আর কোনো অপরাধী এত রাত নির্জন রাতে হেঁটে বেড়ায়, আর নয়তো আইনের রক্ষকেরা শহরকে রক্ষা করতে টহল দেয়। তাহলে আদনানকে চোর নাকি পুলিশ?
সাধারণ মানুষের চিন্তাভাবনার বাইরে আরেক পক্ষ গভীর রাতে ঘুরে বেড়ায়, যে ব্যক্তি নিজেকে সর্বক্ষণ মিথ্যার আড়ালে নিমজ্জিত রাখতে চায় সেই ব্যক্তি নিরিবিলিভাবে ঘুরে বেড়ায়। নিজেকে সবার থেকে আড়াল করে রাখাটাই তাদের উদ্দেশ্য। আন্দানও সেই প্রকৃতির মানুষ। সে এক মনে হেঁটেই চলেছে নির্জন রাস্তার বুক দিয়ে। হাঁটার সময় তার কানে একটি পরিচিত মেয়ের চিৎকার ভেসে এলো। আদনান তড়িঘড়ি করে সেই আওয়াজের উৎসের সন্ধান করে সে গলিতে পৌঁছালো। ল্যাম্পপোস্টের সোডিয়ামের মৃদু আলোতে আশপাশটা হালকা আলোকিত হয়ে রয়েছে। আদনান সে আলোতে দেখতে পেল একটি মেয়েকে 4-5 জন বখাটেরা ঘিরে ধরেছে। আদনান আর একটু এগিয়ে গেল। আদনান এগোতেই মেয়েটির চেহারা স্পষ্ট হয়ে গেল। আদনান মেয়েটিকে দেখে চমকে গেল। রায়সার তো এত রাতে এখানে থাকার কথা নয়। আদনান চেঁচিয়ে বখাটেদের উদ্দেশ্য পড়ল, এই কে তোমরা? ওকে ঘিরে আছো কেন? আদনানের ডাক শুনে সবাই আদনানের দিকে তাকালো। রায়সা আদনানকে দেখতে পেয়ে আশার আলো খুঁজে পেল। বখাটেদের মনোযোগ আদনানের দিকে চলে গেছে দেখে রায়সাতে ধাক্কা দিয়ে আদনানের পেছনে এসে লুকালো। বখাটেরা হাতে চাকু নিয়ে বাঁকা হাসি দিয়ে আদনানের দিকে তাকালো। আদনান আর রায়সা পিছু হটতে লাগলো। আদনান হাত দিয়ে তাদের সতর্ক করার চেষ্টা করলো, দেখো তোমরা ভালো করছো না, নিজেদের বাস স্থানে চলে যাও, নাহলে এর পরিণাম ভালো হবে না। রায়সা কাঁদা কাঁদা গলায় বলল, আদনান স্যার, ওদেরকে ছাড়বেন না, ওদের মেরে টাইট করে দিন। আদনান ঘাড় কাত করে বিস্মিত কণ্ঠে বলল, কি? আমি আমি কি হয়ে লড়বো? আমি তো জীবনে মাছিও মারিনি। আদনানের মুখে এগোতে শুনে বখাটেদের সাহস আরো দ্বিগুণ বেড়ে গেল। প্রথমে বখাটেরা 6 ফুটের সুঠাম দেহের অধিকারী একজনকে দেখে কিছুটা বিচলিত হয়ে গিয়েছিল, তবে আদনানের ভীত মন মানসিকতা দেখে এখন তারা আরো দ্বিগুণ উদ্যম এগোতে থাকে। রায়সা ফিসফিসিয়ে বলল, তাহলে এখন আমরা কি করব? আদনান ফিসফিসিয়ে উত্তর দেয়, এখন আমাদের সামনে মাত্র একটি রাস্তা খোলা আছে। রায়সা উৎসুক দৃষ্টিতে আদনানের দিকে তাকায়। আদনান রায়সার হাত ধরে জোরে জোরে দৌড়াতে থাকে। বখাটেরাও দুজনের পিছনে দৌড়াতে থাকে। রায়সা আদনানের সাথে পা মিলিয়ে দৌড়াতে পারছে না। ব্যাপারটা বুঝতে পেরে আদনান রায়সাকে নিয়ে আধারে আচ্ছন্ন একটি গলিতে ঢুকে অন্ধকারে নিজেদের আড়াল করে নেয়। বেশ কিছুক্ষণ ধরে আদনান ও রায়সা নিরিবিলি গলির ডাস্টবিনের পেছনে বসে রয়েছে। দুজনেই নাক চেপে বসে আছে। আনুমানিক আধা ঘন্টা পর দুজনে সেই স্থান ত্যাগ করলো। আদনান আশেপাশে উঁকি মেরে কাউকে দেখতে না পেয়ে রায়সার উদ্দেশ্যে বলে, চলুন আপনাকে বাসায় পৌঁছে দেই। রায়সা আদনানের সাথে সাথে হাঁটছে। সে আদনানের গায়ের সাথে ঘেসে ঘেসে হাঁটছে। আদনান রায়সাকে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে বাইরে কি করছেন? আসলে আমি একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে গাড়ি নষ্ট হয়ে যায়, তাই গাড়ি বার্থডে পার্টির জায়গায় রেখে একা একা হেঁটে যাচ্ছিলাম, পথে মধ্যে দুর্ঘটনা ঘটে গেল। এত রাতে কোনো ভদ্রঘরের মেয়েরা বাইরে থাকে না, এটা জানলেন তো? জি জানি, তবে এত রাতে কোনো ভদ্রলোকও বাইরে থাকে না। আপনি এত রাতে নির্জন গলিতে কোথায় যাচ্ছিলেন? আচ্ছা আপনি কি, মানে আপনাকে মাঝে মধ্যে বড্ড রহস্যময়ী লাগে আমার কাছে। আপনি তো মেধাবী, আপনিই বলুন এত রাতে কে বাইরে থাকে? আমার জানা মতে এত রাতে সেসব মানুষেরাই বাইরে থেকে যারা খারাপ করে বেড়ায় কিংবা খারাপ কাজ রোধ করার জন্য ঘুরে বেড়ায়। আপনি কি করেন? আদনান একটি স্মাইল হাসি দিয়ে বলল, আমি হলাম একজন ফেরারি। রানবিরেত রহস্যের চাদর দিয়ে ঘেরা আধারে ঘুরে বেড়ানোই আমার কাজ। রাইসা আদনানের কথার উদ্দেশ্যে বুঝতে পারল না। সে কিছু বলবে তার আগেই আদনান বলে উঠল, আপনার বাসায় চলে এসেছি, সাবধানে থাকবেন, আগামীকাল ভার্সিটিতে দেখা হচ্ছে। রাইসাকে বিদায় জানিয়ে আদনান নিজের অজানা গন্তব্যে চলে গেল। দেখতে দেখতে তার শরীরটা গাঢ় অন্ধকারে গ্রাস করে ফেলল। রাইসা এক দৃষ্টিতে আদনানের গমন পথের দিকে তাকিয়ে রইল। কিছুদিন নির্বিঘ্নে চলে গেল। আদনান ও হেসানের মধ্যকার সংঘর্ষ আর পরিলক্ষিত হলো না। বরাবরের মতোই রফিক স্যার ও তহিদ স্যারের মাঝে কথা কাটাকাটি দেখা গেল। তবে এরই মাঝে রাইসা ও আদনানের মধ্যকার সম্পর্ক আরও বন্ধুসুলভ হয়ে গেল। দুজন একে অপরকে আপনি বলে সম্বোধন করলেও তাদের একে অপরের জন্য কেয়ার করা সবাই খেয়াল করে, কিন্তু তাদের জন্য বোধহয় সুখ দীর্ঘস্থায়ী ছিল না। 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে ভালোবাসার পরাজয় ও হিংসার জয় দেখা গেল ভার্সিটির প্রাঙ্গণে। আদনান নিজের ক্লাস শেষ করে নিজের লেকচারের বইপত্র নিয়ে সেই ক্লাসরুম থেকে বের হবে। তখনই ক্লাসের একজন মেয়ে এসে বলল,
আমি আজকে লেকচার ঠিক করে বুঝতে পারিনি। আমাকে কি আরেকটু সময় দেওয়া যায়? কিন্তু তোমার বাকি সব বন্ধুরাই তো বুঝতে পেরেছে, আর এখন আমার অন্য ক্লাস আছে, তোমারও নিশ্চয়ই ক্লাস আছে। তাহলে স্যার ছুটির পর এক্সট্রা 10 মিনিট সময় দিন আমাকে। প্লিজ স্যার, না করবেন না। সামনেই এক্সাম আমার, পরীক্ষায় ফেল হয়ে যাব আমি। মেয়েটির অস্ত্রসিক্ত নয়ন দেখে আদনান কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। সে রাজি হয়ে গেল। মেয়েটিও খুশি মনে নিজের সিটে গিয়ে বসে পড়ল, আর আদনানও টিচার্স রুমে চলে গেল। নেক্সট লেকচারের জন্য যখন সে টিচার্স রুম থেকে বের হবে, তখন রায়শা এসে বলল, স্যার আজকে ছুটির পর দেখা করতে পারবেন? কি হয়েছে ম্যাম, কিছু বলবেন নাকি? তখন দেখা হলেই বলবো। আপনি ভার্সিটি থেকে চলে যাবেন না কিন্তু। আচ্ছা, ক্লাস শেষে একজন স্টুডেন্টকে 10 মিনিট সময় দিতে হবে। সে নাকি আমার আজকে লেকচারটা ঠিক করে বুঝতে পারেনি, তাকে লেকচারটা বুঝিয়ে আপনার সাথে দেখা করব। আদনানের কথায় রায়শা ভীষণ খুশি হয়ে গেল। আদনান নিজের লেকচার দিতে চলে যায়। রায়শা বর্তমানে কোনো ক্লাস নেই, সে সিটে বসে পড়ল। রায়শার হাসি মুখ দেখতে পেয়ে পাশ থেকে রফিক স্যার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার রাইসা ম্যাম, আজকে আপনাকে প্রতিদিন তুলনায় একটু বেশি খুশি দেখাচ্ছে, একটু বেশি বলুন তো। তেমন কিছু না স্যার, এমনিতে আজকে খুশি খুশি লাগছে। রফিক স্যার রায়শার কথা বিশ্বাস করতে নারাজ। তিনি বাঁকা হাসি দিয়ে বললেন, না ম্যাম, আপনি মিথ্যা বলছেন। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর আজকে আপনার চেহারায় এই খুশির ঝলকই বলে দিচ্ছে আপনি প্রেমে পড়েছেন। তা কে সেই সৌভাগ্যবান? রায়শার লজ্জা পেয়ে গেল। রায়শা লজ্জামাখা কণ্ঠে বলল, আপনি তো সবই ধরে ফেলেছেন দেখি। আমি আদনান স্যারকে ভালোবেসে ফেলেছি। রায়শার শেষের কথাটা নিজের কণ্ঠে বলল। রফিক স্যার হাসি মুখে বলল, এটা তো দারুণ খবর। তা স্যারকে প্রপোজ করেছেন নাকি স্যারই আপনাকে করেছে? আসলে এখনো আদনান স্যারকে নিজের মনের কথাটা বলা হয়নি। আর আপনি তো জানেন স্যার শান্ত স্বভাবের একজন মানুষ, তিনি মুখ ফুটে কিছুই বলবেন না। তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে ছুটির পর নিরিবিলি একটা স্থানে স্যারকে প্রপোজ করব। অগ্রিম সংবর্ধনা জানাচ্ছি আপনাকে। আশা করি সব আপনাদের মন মতোই হবে। রফিক স্যার নিজের ক্লাসের উদ্দেশ্যে চলে গেলেন। পথে মধ্যে তৌহিদ স্যারের সাথে দেখা হয়ে গেল। রফিক স্যার একটি গা ঝরানো হাসি দিয়ে বললেন, স্যার আজকে তো ভালোবাসা দিবস, তা আজকে কি রাইসা ম্যামকে নিজের মনের কথা বলবেন না? তৌহিদ স্যার ভাবলে শেষ কণ্ঠে জবাব দিলেন, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। দেখবেন বেশি দেরি যেন না হয়ে যায়। হতে পারে আপনি সুযোগের অপেক্ষায় থাকবেন, আর এই সুযোগে অন্য কেউ ম্যামকে নিয়ে চলে গেলেন। রফিক স্যার বাঁকা হাসি দিয়ে কথাটি বলে প্রস্থান করলেন। তৌহিদ স্যারও নিজের পরবর্তী লেকচারের জন্য চলে গেলেন। ভার্সিটির সময় শেষ হয়ে গিয়েছে, প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। রায়শা অধীর আগ্রহে আদনানের জন্য অপেক্ষায় টিচার্স রুমে বসে আছে। ইতিমধ্যেই অর্ধেক স্টুডেন্ট ভার্সিটির প্রাঙ্গণ ত্যাগ করেছে। তৌহিদ স্যার নিজের ব্যাগপত্র গোছাতে গোছাতে বললেন, ম্যাম আপনি যাবেন না? রায়শা কিছুটা বলার আগেই পাশ থেকে রফিক স্যার নিজের কাঁধে ব্যাগ চাপিয়ে বললেন, আজকে রাইসা ম্যামের বিশেষ কিছু কাজ রয়েছে, আমরা বরং যাই। ঠিক আছে ম্যাম? রফিক স্যারের কথাই ভীষণ লজ্জা পেয়ে গেল রায়শা। আচমকা একজন মেয়ের চিৎকারে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে গেল। সবাই সে আওয়াজের উৎসের পেছনে ছুটল। প্রিন্সিপাল স্যার সহ সকল টিচার্সরা একটি রুমের সামনে এসে দাঁড়ালেন। এখন থেকেই মেয়ের চিৎকার ভেসে আসছে। প্রিন্সিপাল স্যার দরজায় ধাক্কা দিলেন, তবে ভেতর থেকে কেউ খুলল না। জানালা বন্ধ, যে ভেতরে কি হচ্ছে তা দেখার উপায় নেই। ইউশান ও তার কিছু বন্ধুরা এসে উপস্থিত হলো সেখানে। ইউশান নিজ উদ্যোগেই বলে উঠল, আপনারা পিছিয়ে যান, আমরা দেখছি। সবাই কিছুটা পিছিয়ে যেতেই ইউশান ও তার বন্ধুরা ক্রমাগত কাঠের দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। একের পর এক ধাক্কাতে দরজার জয়েনিং থেকে খুলে গিয়ে পড়ে গেল। সবার আগে সকল শিক্ষকেরা ও তাদের পেছনে ইউশান ও তার বন্ধুরা ক্লাসরুমে প্রবেশ করলো। ভেতরকার দৃশ্য দেখে রায়শা পুরো স্তব্ধ হয়ে গেল। প্রিন্সিপাল স্যার দেখতে পেলেন একজন ছাত্রী চেয়ারে বসে কাঁদছে, তার জামার বিভিন্ন অংশ ছিঁড়ে গিয়েছে। আদনান তার পাশে বসে চিবোচ্ছে, আর শার্টের বোতাম খোলা। সবাইকে দেখতে পেয়ে সেই ছাত্রী কাঁদতে কাঁদতে প্রিন্সিপাল স্যারের কাছে এসে কন্তন্নত অবস্থায় বলল, স্যার স্যার, আমাকে বাঁচান, আমাকে। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ঠিক করে বলতে পারছে না। রোশন হুঙ্কার দিয়ে আদনানের দিকে ক্ষিপ্র গতিতে এগিয়ে তার মুখ বরাবর ঘুষি দিল। সবাই নির্বাক হয়ে পুরো ঘটনাটা দেখছে, কেউ কিছু বলছে না, কারণ কারো কিছু বলার নেই।
রাইসার হাতে থাকা ছোট্ট আকৃতির গোলাপ ফুলটি মাটিতে পড়ে গেল। তার চোখের কোণে ইতিমধ্যেই অশ্রুকণা জমে গিয়েছে। এহসানের খুশির আঘাতে আদনান মাটিতে পড়ে গেল। সে তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, তোরা কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই কুত্তার বাচ্চা আমাদের ক্লাসের একজন ছাত্রের শ্লীলতাহানি করেছে। আমরা কি এভাবে মুখ বুঝে সহ্য করতে পারবো? প্রিন্সিপাল স্যার হতবাক হয়ে আদনানের দিকে তাকিয়ে রইলেন। সবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এরকম কিছু করতে পারে সে। একের পর এক আঘাতে আদনানের মুখ থেকে রক্ত বের হয়ে গেল, কিন্তু সে কিছুই করছে না, চুপটি মেরে মার খাচ্ছে। এহসান তার কলার ধরে টানতে টানতে ক্লাসমেট বাইরে এনে ভার্সিটির মাঠে ধাক্কা দিয়ে ফেলে দিল। অন্তঃপর প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্যে বলল, বাবা, তুমিই বলো আমি কি করব? একজন শিক্ষক কখনো এরকম জঘন্য কাজ করতে পারে না। তার রেজিগনেশন লেটার আমি খুব শীঘ্রই ইস্যু করে দেবো। ঘাড় ধাক্কা দিয়ে আদনানকে বের করে দাও। এহসান আদনানের কলার ধরে তাকে টানতে টানতে ক্যাম্পাসের বাইরে নিয়ে গেল। আদনান এক দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়েছিল। রাইসা নিঃশব্দে অশ্রুপাত করে যাচ্ছে। এহসান আদনানকে গেটের কাছে এনে তার বুকে সজোরে লাথি মারল, যার ফলে আদনান ছিটকে গিয়ে পাথরের জমিতে গিয়ে পড়ে যায়। আদনানের এই পরিণতি দেখে কেউ কেউ চুপ ইশারে আনন্দ নিচ্ছে, আর কেউ কেউ অস্ত্র বিসর্জন করে নিজের কষ্ট নিবারণ করার চেষ্টা করছে। আহত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছে আদনান। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না কী থেকে কী হয়ে গেল। তা বোধগম্য হচ্ছে না আদনানের। সে তো সেই ছাত্রীকে পড়াতে গিয়েছিল, কিন্তু তারপর কি হলো মনে পড়ছে না তার। কেউ যেন তার মস্তিষ্ক থেকে পুরো স্মৃতি মুছে ফেলেছে। আকাশ আজ কালো মেঘের ঘেরাই। একটু পর পর বৃষ্টি হবে ভেবে সবাই নিজ নিজ বাসস্থানে চলে গেল। আদনান নির্জন একটি গড়ি দিয়ে হাঁটছে। এমন সময় কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আদনান টান সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে গেল, তবে মাটিতে পড়ার আগেই সামনে থেকে একজন তার মুখ বরাবর ঘুষি মারল। আদনান আগে থেকে আহত ছিলেন, এখন আবার এই নতুন আঘাতে সে দাঁড়িয়ে থাকতে পারল না। চোখ মুখে অন্ধকার দেখতে শুরু করলো। পিচ ঢালা রাস্তায় সে পড়ে গেল। চেনা কারো হাসি আওয়াজ তার কানে পৌঁছালো, তবে একজনের নয়, বরং দুজনের অট্ট হাসিতে শব্দে তার কানে ভাসছে। আকাশ গর্জে উঠল। মেঘের আড়াল থেকে বৃষ্টি না মাটিতে পতিত হওয়া শুরু করলো। আদনান পুরো ভিজে যাচ্ছে। সে এখনও তার কানে অট্টহাসির আওয়াজ পাচ্ছে। আদনান ব্যথায় কাতর হয়ে চোখ খোলার চেষ্টা করলো। অস্পষ্ট দৃষ্টিতে এহসানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আঁতকে উঠল। আদনান অতি কষ্টে বলল, এহসান তুমি? এহসান হাসতে হাসতে বলল, কি রে শালা, ভার্সিটিতে থাকতে তো হ্যাপি ভাবনীতি, এখন কি হলো? বলেছিলাম না আমার সাথে পাঙ্গা নিস না, কিন্তু ঠিকই নিলি। আর এর পরিণাম এখন তোকে ভুগতে হবে। কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে এরকম করলে? এতক্ষণে আদনানের ঘোর কিছুটা কাটছে বৃষ্টির পানি ঝাপটায়। সে নিজের সর্বশক্তি লাগিয়ে বসে পড়ল, একটি দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ল। আমি তোর সাথে কি করেছি, কেন করেছি তা জেনে তোর লাভ নেই। তবে হ্যাঁ, আরেকজনের সাথে তোর দেখা করিয়ে দেই, যে কিনা ভালো মানুষের মুখোশ পরে তোকে এই ভার্সিটি থেকে বের করতে আমাকে সাহায্য করেছে। এহসান সরে গেল, আর তার পেছন থেকে আরও একজন লোক সামনে হেঁটে এলো। পানি ঝাপটার কারণে এখন তার দৃষ্টি আগের তুলনায় কিছুটা পরিষ্কার হয়েছে। সে তার সামনের আগন্তুককে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়ল। আদনানের অবস্থা দেখে এহসান সেই আগন্তুক শব্দ করে হাসতে লাগলো। আদনানের ঘর কাটতে কিছুটা সময় লেগে গেল। অন্তঃপর বিস্মিত হয়ে বললেন, রফিক স্যার আপনি? আদনান কোনো মতেই মানতে পারছে না যে এত বড় ষড়যন্ত্রের পেছনে রফিক স্যার থাকবেন। এহসান রফিক স্যারের উদ্দেশ্যে বলল, স্যার, এবার বাকিটা আপনি দেখুন। আপনার সাথে আমার ডিল হয়েছিল আদনানকে আমি ভার্সিটি থেকে বের করে দেব, আর বাকিটা আপনি দেখবেন। এখন আপনার শিকার আপনার সামনে, শেষ করে ফেলুন ওকে। কথাগুলো বলেই এহসান সেখান থেকে চলে গেল। রফিক স্যার হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আমি আর কি ভেবেছিলি তুই? আমার রাইসাকে এত সহজেই তুই আমার থেকে ছিনিয়ে নিবি? রফিক স্যারের কোনো কথাই আদনানের মাথায় ঢুকছে না। সে আবারও আশ্চর্য স্বরে বলল, আপনার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না স্যার। আমি আপনার এমন কী ক্ষতি করলাম
যার কারণে আপনি এতটা জঘন্য কাজ আমার সাথে করতে পারলেন, আর এত বড় জঘন্য কাজের সাথে জুড়েই গেলেন। আর আপনার রাইসা মানে? রফিক স্যার আদনানের দিকে ঝুঁকে হুঙ্কার দিয়ে বলে উঠলেন। অন্তঃপর স্কুল কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার রাইসা। রাইসাকে আমি বিগত 2 বছর যাবৎ ভালোবেসে এসেছি। আর তুই কি করে ভাবলি যে কিছুদিনের মধ্যে এসে আমার রাইসাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবি? আপনি রাইসামাকে ভালোবাসেন? তাহলে বলেননি কেন? আর এসব আমাকেই বা কেন বলছেন? কারণ সব কিছুর মূলে তুই আছিস। রাইসা যে আমাকে তোকে ভালোবাসে, তোকে ছাড়া সে কিছুই বোঝে না। আদনান রফিক স্যারের কথা শুনে ভীষণ বড় একটা ঝটকা খায়। রাইসা যে তাকে ভালোবাসে আদনান কল্পনাও করতে পারেনি। সে বিস্ময়কর কণ্ঠে বললেন, কি, রাইসামা আমাকে ভালোবাসেন? রফিক স্যার হাসতে হাসতে বললেন, ভালোবাসে নয়, বরং ভালোবাসতো। কারণ আজকের পর তোকে আর কেউ ভালোবাসবে না, কেউ মনে রাখবে না। এখন রাইসা শুধু আমার, আর কারো না। হ্যাঁ, ওই ছেলের তৌহিদ রয়েছে, তবে তাকে হ্যান্ডেল করা আমার 2 মিনিটের কাজ। এখন তোকে যে মরতেই হবে, নাহলে পরবর্তীতে আমার রাস্তায় তুই আবার চলে আসতে পারিস। রফিক স্যারের কথা শুনে আদনানের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। রফিক স্যার পাশ থেকে একটি লোহার দণ্ড হাতে নিয়ে সোজা আদনানের মাথায় আঘাত করলো। আদনানের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হলো। অন্তঃপর তার প্রাণহীন দেহ ঠেস অবস্থায় থেকে মাটিতে পড়ে গেল। রফিক স্যার নিজের মুখে একটি স্কুর হাসি রেখে ফুটিয়ে সেই স্থান ত্যাগ করলেন। তবে স্থান ত্যাগ করার পূর্বে তিনি হাতের রডটি একটি নর্দমায় ফেলে দেন, যাতে রডটি নর্দমার পানির সাথে প্রবাহিত হয়ে যায়। এতে আর কোনো প্রমাণও থাকবে না। রোজকার মতো আজকে ভীষণ সেই বোধ হয়ে বাসায় ফিরল। কলিং বেলের আওয়াজে প্রিন্সিপাল স্যারের ঘুম ভেঙে গেল। তিনি জানেন এখন তার ছেলে এসেছে। দরজা খুলে দিতেই ঈশান নেশাক্ত অবস্থায় ভিতরে প্রবেশ করলো। তবে ঈশান আজকে একটু বেশি নেশা করেছে, যার আন্দাজ করতে বিন্দুমাত্র সময় লাগলো না প্রিন্সিপাল স্যারের। এমনকি মদের তীব্র গন্ধ তার নাকে গেল। প্রিন্সিপাল স্যার নাক ছিটিয়ে বললেন, ইহুসান, তোমাকে আজ বেশি মাদকাসক্ত কেন মনে হচ্ছে? ঈশান নিজের মুখে হাসি ফুটিয়ে উত্তর দিল, কারণ আজ আমি অনেক খুশি। প্রিন্সিপাল স্যার ভ্রু কুঁচকালেন। আজ এমন কি হয়েছে যার জন্য তুমি এত মদ্যপান করেছ? আজ আমার এত খুশির কারণ ওই আদনান। প্রিন্সিপাল স্যারের ভ্রু পুনরায় কুঁচকালো বিস্ময়ের কারণে। আদনানকে তো বের করে দিয়েছে ভার্সিটি থেকে। 2 দিনের মধ্যে তার রেজিগনেশন লেটারও সাবমিট করে দেবো আমি। সে আবার কি করেছে? ওই শালা আদনানকে ভার্সিটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পেরেছি। এর চেয়ে খুশির খবর কি হতে পারে? ঈশানের কথাবার্তার ধরন প্রিন্সিপাল স্যারের ভালো ঠেকল না। তিনি ঈশানকে তার রুমে গিয়ে ঘুমাতে বললেন, কিন্তু ঈশান অমান্য করে বলল, বাবা, আগে পুরোটা শোনো তো। ওই শালা আদনানকে কতবার ভার্সিটি থেকে বের করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তবে আজকে আমি সফল হয়েছি। আজকে একটা মিথ্যা বানোয়ান ঘটনাকে কেন্দ্র করে আদনানকে নাস্তানুবাদ করতে সফল হয়েছি আমি। প্রিন্সিপাল স্যার নিজের ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার কিছুই বোধগম্য হলো না। তিনি কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুই কি বলতে চাচ্ছিস যে বিকেলে সেই কারণটা মিথ্যা ছিল? আদনান সেই মেয়েকে কিছুই করেনি? ঈশান হাসতে হাসতে উত্তর দিল, না, শালাই তো 1 নম্বরের হেজরা, সে আবার কি করবে? আজ আমি বড্ড খুশি। প্রিন্সিপাল স্যার থমকে গেলেন। অন্তঃপর নিজের ভুল বুঝতে পেরে ঈশানকে কষে চড় মারলেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, তোকে অনেক আশীর্বাদ দিয়েছি, তবে আর না। কালই আদনানকে ফিরিয়ে নিয়ে আসবো আমি। ঈশানের নেশার ঘরে এখনও কাটেনি। সে নিজের বাবার কথা শুনে আরও প্রবল বেগে হাসতে থাকে। তাকে আর কোথায় পাবে? প্রথমবার তাকে মারতে ব্যর্থ হলেও আজ ব্যর্থ হয়নি। শালার লাশ এখন কোনো নর্দমার কিনারে পড়ে রয়েছে। কথাটা বলেই ঈশান ঢলতে ঢলতে নিজের কামরায় চলে গেল। প্রিন্সিপাল স্যার পুনরায় স্তব্ধ হয়ে গেলেন। তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। বারবার তিনি ঈশানের ভুল কাজকে দেখেও না দেখার ভান করে গেছেন। নিজের স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তিনি কত বড় ভুল করেছেন তা আজ তিনি বুঝতে পেরেছেন। আচমকা প্রিন্সিপাল স্যারের চোখের সামনে রাজীব স্যারের মুখের ভেসে উঠল। তার শেষ কথাও মনে পড়ে গেল। তাহলে কি সত্যি ভার্সিটির ওপর কোনো অভিশাপ নেমে আসবে? আমাদের উপর কি সত্যি কোনো ভয়ানক বিপর্যয় নেমে আসবে? প্রিন্সিপাল স্যার প্রশ্নগুলো যেন নিজেই নিজেকে করলেন। 15 ফেব্রুয়ারি সকাল 10টা বেজে 47 মিনিট।
গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা শহরে কালো মেঘের ঘেরাই এসেছে। সারা রাত প্রবল বৃষ্টিপাত হয়েছে। ফলস্বরূপ আজকে সূর্য মেঘের আড়ালে রয়েছে। প্রিন্সিপাল স্যার তিনতলা ভবনের করিডোরে দাঁড়িয়ে কালো আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভাবছেন। অনেক আগেই সবাই যার যার ক্লাসে চলে গিয়েছে। পুরো ক্যাম্পাস এখন ফাঁকা। আজ আদনানকে বড্ড মনে পড়ছে প্রিন্সিপাল স্যারের। কেননা কোনোভাবেই তিনি নিজেকে আদনানের এই নির্মম মৃত্যুর কারণ বলে মনে করছেন। কিন্তু যা হবার তা তো হয়ে গেছে। অতীতকে তিনি কোনোভাবেই পাল্টাতে পারবেন না। তবে তিনি নিজের সন্তানকেও পুলিশে দিতে পারবেন না। সতে হোক তিনি ইহসানের বাবা। প্রিন্সিপাল স্যার ফস করে একটি চাপা নিঃশ্বাস ছেড়ে দপ্তরিকে ডেকে সবাইকে অডিটোরিয়ামে আসতে বললেন। তিনি বিশেষ কিছু ঘোষণা করতে চান। ভার্সিটির বিশাল একটা অংশ জুড়ে অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। যে কোনো সমাবেশে এই অডিটোরিয়ামেই আয়োজন করা হয়। ভার্সিটির প্রায় 60% ছাত্রছাত্রী বসার জায়গা রয়েছে অডিটোরিয়ামে। ইতিমধ্যে ফার্স্ট ইয়ার বাদে বাকি 3 বর্ষের ছাত্রছাত্রীরা অডিটোরিয়ামে উপস্থিত হয়েছে। সবার সামনে সকল শিক্ষক মণ্ডলীরাও উপস্থিত হয়েছে। ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা পাশের ক্ষুদ্র অডিটোরিয়ামে রয়েছে। সেখানে মাইকের ব্যবস্থা রয়েছে। প্রিন্সিপাল স্যার স্টেজে উঠে মাইকের কাছে আসলেন। সবাই উৎসুক দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে, কারণ আজকে কোনো বিশেষ ঘোষণা করার কথা ছিল না। প্রিন্সিপাল স্যারকে বড্ড নিরাশ লাগছে, তাই রাইসা স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার, আপনাকে আজকে এত মনমরা লাগছে কেন? আপনার উদাসীনতার সাথে কি আপনার এই ঘোষণার কি কোনো সম্পর্ক আছে? প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্যে বললেন। আদনান স্যার আর বেঁচে নেই। প্রিন্সিপাল স্যারের কথা শেষ না হতে হতেই বাইরে গুলিবর্ষণের তীব্র আওয়াজ শোনা গেল। ক্রমাগত দুটি অপ্রত্যাশিত ঘটনায় ভার্সিটির পরিবেশ ব্যতিব্যস্ত হয়ে ওঠে। 10:47 প্রিন্সিপাল স্যার যখন ক্যাম্পাসের ভেতরে সবাইকে আদনানের অন্তিম পরিণতি সম্পর্কে বলার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন ক্যাম্পাসের বাইরে 2টি মাইক্রো এসে থামে। মাঝখানে মাইক্রোভ্যানে বসে থাকা রিটারের মতো একজন ব্যক্তি কানে ব্লুটুথ কানেক্টেড করে বলল, সবাই নিজেদের পজিশন নিয়ে নাও। নিজেকে ওয়াকিটকি ক্যাম্পাসের রেঞ্জে রাখবে। এতদিন সকল পরিকল্পনার ফলাফল আজকে আমাদের সবার পরীক্ষা। আমাদের আজকের পারফরমেন্সের উপর আমাদের আগামী দিনগুলো নির্ধারণ হবে। ছবি রেডি। কথাটা বলে জঙ্গিদের লিডার নিজের মুখে কালো মুখোশ টেনে নিল। সবাই নিজেদের চেহারা কালো মুখোশের আড়ালে নিয়ে নিল। তবে সবার থেকে গ্যাং লিডারের পোশাক ও মুখোশে ভিন্নতা রয়েছে। গ্যাং লিডারের হাতে একটি মেশিন গান। ধরে গাড়ির ড্রাইভারকে ইশারা করতেই 3টি গাড়ি সোজা ভার্সিটির গেটে আঘাত করে। ভার্সিটির গার্ড এই হামলার জন্য প্রস্তুত না থাকায় তারা ছিটকে গিয়ে পড়ে। গাড়িগুলো ক্যাম্পাসে ঢোকা মাত্রই গাড়ি থেকে সকল জঙ্গি বাহিনী নেমে এলোপাথারি গুলিবর্ষণ করতে থাকে। এতে এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 2জন জঙ্গি মিলে ভার্সিটির গার্ডদের বন্দুকের নলে রেখে তাদের হাত পা বেঁধে দেয়। অন্তপর তারাও 2জন মিলে ভার্সিটির গেট সহ সকল এন্ট্রি পয়েন্টে বোমা ফিট করে রাখে। বিস্ফোরকগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কেউ দূর থেকে এই বোমা দেখতে পারে। তবে বিস্ফোরকের রেডিয়েন্সের কাছে কেউ আসতেই রিমোট কন্ট্রোলে একটি সূক্ষ্ম সংকেত চলে আসবে। বোঝাই যাচ্ছে সবাই কতটা প্রস্তুতি নিয়ে এসেছে এখানে। প্রথমে একটি গাড়ির সকল জঙ্গি নিয়ে ক্যান্টিন সহ সকল স্থান থেকে লোক জোগাড় করে ক্যান্টিনের ভিতরে আটকে রাখে। আরেক দল প্রথম ও দ্বিতীয় তলার সকল ক্লাসরুম ও ওয়াশরুম থেকে স্টুডেন্টদের বন্দুকের নলে রেখে দ্বিতীয় অডিটোরিয়ামে আটকে রাখে। আর সব থেকে বড় বিপজ্জনক দল গিয়ে হামলা চালায় বড় অডিটোরিয়ামে। সেখানে সকল শিক্ষক মণ্ডলী সহ প্রায় 60% ছাত্রছাত্রী রয়েছে। সবাই শুধু চেয়েই রইল, কারো কিছু করবার নেই। সবাই বন্দি করা হলো। প্রিন্সিপাল স্যার এখনও সেই লোকটির কথাই মনে পড়ছে। অভিশাপ, বিপর্যয়, ধ্বংস। চারদিকে কি হচ্ছে? রাইসা সেদিকে বিন্দু ভ্রুক্ষেপ নেই। সে নিজের ভালোবাসার ব্যক্তিকে হারিয়ে অনুভূতিহীন হয়ে বসে রয়েছে। সবাইকে হাঁটু গেড়ে বসানো হয়েছে। সকলের কাছ থেকে সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস কিনে নেওয়া হয়েছে। এমনকি ভার্সিটির সাথে বাইরের জগতের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়েছে। গ্যাং লিডার 2 হাত উঁচু করে ভুবনজয়ী এক পৈশাচিক হাসি দিয়ে বলল, এখন আমরাই রাজত্ব করব এই শহরের উপর। আমাদের আর কেউ থামাতে পারবে না। সবাই নির্বাক হয়ে সকল কর্মকাণ্ড অবলোকন করতে গেল। কারো কিছু করার নেই।
প্রায় আধা ঘন্টা ব্যবধানের একটি টেরোরিস্ট টিম পুরো ভার্সিটিকে নিজেদের দখলে করে নেয়। জঙ্গিবাদীরা নিজেদের 3টি দলে বিভক্ত করে নেয়। একদল ভার্সিটির সকল স্টাফদের ক্যান্টিনে আটক করে রেখেছে। ক্যান্টিনে তাদের নজরদারির জন্য 3জন অস্ত্রসজ্জিত গার্ড রয়েছে। সেই দলের আরও 2জন ক্যান্টিনের বাইরে টহল দিচ্ছে ও অবশিষ্ট 2জন নির্দিষ্ট স্থানে বোমা ও ক্ষুদ্র ওয়্যারলেস ক্যামেরা ও ওয়্যারলেস মাইক্রোচিপ ফিট করে একটি নির্দিষ্ট স্থান থেকে তা পাহারা দিচ্ছে। দ্বিতীয় দল ভার্সিটির পুরো 3তলা ভবনের 2তলাকেই নিজেদের আয়ত্ত করে রেখেছে। হাতে AK-47 সহ আরও আধুনিক অস্ত্র নিয়ে একদল জঙ্গি করিডোরে টহল দিচ্ছে। প্রথম ফ্লোরে 4 জন ও দ্বিতীয় ফ্লোরে 4 জন। দ্বিতীয় অডিটোরিয়ামে রয়েছে 3 জন। শেষে সবচেয়ে বড় অডিটোরিয়ামে 10 জনের এক বিশাল অস্ত্রসহ দল রয়েছে, যারা সর্বক্ষণ পুরো ভার্সিটির উপর নজর রাখছে। প্রথম দল যে মাইক্রোচিপ ও ক্যামেরা ফিট করেছে, তার মাধ্যমে পুরো ভার্সিটি এখন সেই টেরোরিস্ট গ্যাংয়ের নখদর্পণে। বাইরে থেকে কোনো পুলিশ কিংবা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কেউ ভার্সিটিতে প্রবেশ করতে পারবে না। কেউ যদি জোরপূর্বক ভার্সিটিতে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে সে সহ পুরো ভার্সিটির একাংশে বিস্ফোরণ ঘটবে। একটি সাইনবোর্ডও লাগানো রয়েছে, যাতে লেখা আছে একটি বোমার সাথে আরও কয়েকটি বোমার কানেকশন করা হয়েছে। ফলস্বরূপ একটি বোমা ফাটলে আরও কয়েকটি বোমা ফাটবে। আর 2টি বোমা ক্যান্টিনের ভিতরেও বাইরে লাগানো রয়েছে। এর ফলে বহুসংখ্যক মানুষের প্রাণ সংশয় রয়েছে। তাই যা করার সব পরিকল্পনামাফিক করতে হবে। পুরো ডকুমেন্ট পরে স্ক্রিন আপ করে নিলেন কাউন্টার টেরোরিজম স্কোয়াডের হেড মোহাম্মদ আলমগীর হোসেন। কোনো একজন তার কাছে পুরো ভার্সিটির সব লোকায়িত খবর পৌঁছে দিয়েছে। তিনি মনে মনে সেই অজানা শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ দিয়ে নিজের পুলিশ ভ্যান থেকে বের হলেন। বের হয়ে আশেপাশে তাকাতেই শত শত মানুষের সমাবেশ পরিলক্ষিত করলেন। চারপাশটা রাতের আধারে ছেয়ে রয়েছে। রাত এখনও বেশি হয়নি, তবে খানিকক্ষণ পর বৃষ্টি হয়, আকাশ চুপ হয়ে রয়েছে। হয়তো এই নির্জনতাও পরবর্তী কোনো ঝড়ের আভাস দিচ্ছে। রাস্তাঘাটের গর্তে পানি জমে গেছে। আলমগীর হোসেন এক পা এগোতেই কর্দমাক্ত পানিতে তার জুতো ভিজে গেল। তবে তিনি সেদিকে ভ্রুক্ষেপ না করে সামনের দিকে নিজের দৃষ্টি স্থির করলেন। অন্তঃপর নিজেকে বললেন, এটাই হলো সেই টেরোরিস্ট ক্যাম্প, ওরফে RHR ভার্সিটি। কল্পিত ভার্সিটি, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। 1 ঘন্টা পূর্বে পুরো দেশের জনগণ এই টেরোরিস্ট অ্যাটাক সম্পর্কে অবগত হয়েছে। আর এর মধ্যে পুরো দেশে একটি কোলাহলের লক্ষণ দেখা গিয়েছে। ভার্সিটির স্টুডেন্ট ও টিচার্সদের পরিবার ও আত্মীয় স্বজন মিলে ভার্সিটির বাইরে জমা হয়েছে। একটি নির্দিষ্ট দূরত্ব স্থান বজায় রেখে পুলিশ বাহিনী তাদের শান্ত করার চেষ্টা করছে। কাউন্টার টেরোরিজম স্কোয়াডের এক বিশাল ও দক্ষ টিম পুরো ভার্সিটিকে ঘিরে রয়েছে। তাদের ক্যাপ্টেন জনাব আলমগীর হোসেন, যিনি কিনা মাত্র 40 বছর বয়সে অনেক ভয়ানক মিশন সাকসেসফুল করেছে, তার কাঁধেই এখন এই উদ্ধার কাজের দায়ভার দেওয়া হয়েছে। আর তিনি নিজের কেরিয়ারে এই চ্যালেঞ্জমূলক অভিযানে সফল হবেন বলে ভেবে নিয়েছেন তিনি। সবাই ঘাপটি মেরে বসে রয়েছে, কারো গলায় টু শব্দ নেই। একটু আগে প্রায় 100 ছাত্রছাত্রীকে দ্বিতীয় অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। এই অডিটোরিয়ামটা স্টেজের অংশ খালি করে দেওয়া হয়েছে। স্টেজের সামনে প্রিন্সিপাল স্যার সহ সকল শিক্ষক শিক্ষিকারা বসে আছে। তাদের পেছনে হোসানো সব ছাত্রছাত্রীরা বসে আছে। গ্যাং লিডার একটি চেয়ার টেনে স্টেজের সম্মুখে বসলো। হাতে একটি পিস্তল রয়েছে। সে সবার উদ্দেশ্যে বলল, কি হলো আজ আজ সবাই এত চুপচাপ কেন? পরদিন তো কত হাঙ্গামা করিস তোরা, তাহলে আজ ভেজে বিড়াল হয়ে আসিস কেন? গ্যাং লিডারের কণ্ঠস্বর প্রিন্সিপাল স্যারের পরিচিত মনে হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি, আর কেনই বা আমাদের বন্দি বানিয়েছ? এই ছোট ছোট ছেলেমেয়েরা কি করেছে তোমার? গ্যাং লিডার অট্ট হাসি দিয়ে উঠলেন। মুখে তার চেহারা ঢেকে থাকায় তার হাসিটা দেখতে পেল না কেউ। অন্তঃপর গ্যাং লিডার নিজের মুখোশ একটানে খুলে ফেলল। সবাই গ্যাং লিডারের চেহারা দেখতে পেয়ে হক চকিয়ে উঠল। আজকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাচ্ছে। প্রিন্সিপাল স্যারের মুখ থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, রাজীব তুমি? রাজীব হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি। কেন বিশ্বাস হচ্ছে না? প্রিন্সিপাল স্যার বলার মতো কোনো ভাষা খুঁজে পেলেন না। রাজীব এবারে হোসেনের দিকে নিজের দৃষ্টি স্থির করল। প্রিন্সিপাল স্যারের মতো এই হোসেনের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে রাজীব আবারও ফিরে এসেছে। কি হোসেন, বলেছিলাম না এই ভার্সিটিতে অভিযান নেমে আসবে এক ভয়ানক বিপর্যয়।
যাকে আটকানোর সাধ্যই কারো নেই। তখন কি আন্দাজ করতে পেরেছিলে যে সেই অভিশাপ, সেই বিপর্যয় স্বয়ং আমিই হব? এহসান নির্বাক হয়ে বসে রইল। এহসানের নির্বাক অবস্থা দেখে রাজীব উচ্চস্বরে হেসে উঠল। সে একজনকে ইশারা করতেই এহসানের পাশ থেকে নিশাকে জোর করে উঠিয়ে রাজীবের সামনে নিয়ে এলো। এহসান বাধা দিতে আসতেই একজন গার্ড বন্ধুকে নল দিয়ে তার নাকে আঘাত করলো। সে আহত হয়ে পড়ে গেল। রাজীব লোভাতুর দৃষ্টিতে নিশার দিকে তাকিয়ে তার গালে হাত রাখলো। নিশা চোখ বন্ধ করে ফেললো। রাজীব আবারও বলল, এই মেয়েটার অজুহাতেই আমাকে সেদিন অপমানিত করে বের করে দেওয়া হয়েছিল, তাই না? প্রিন্সিপাল স্যার রাজীবের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, প্লিজ রাজীব, তুমি থামো। প্রতিশোধ নিতে হলে আমার উপর নাও, তবে এই নিষ্পাপ মেয়েকে তুমি কিছুই করো না। রাজীব প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট শুনে আরও হেসে দেয়। সে যেন এসবে বেশ মজা পাচ্ছে। কিছুক্ষণ পর নিজের হাসি থামিয়ে রাজীব বসা থেকে দাঁড়িয়ে পড়ল। নিশাকে সাইড করে স্টেজ থেকে নেমে প্রিন্সিপাল স্যারের সামনে দাঁড়িয়ে ঝুঁকে পড়ল। আপনার কি মনে হয় স্যার, এত ক্ষুদ্র একটা ব্যাপারকে আমি মনে রেখে এত বড় একটা রিস্ক নেব? আমার পরিকল্পনা আরও বড়, পরিকল্পনার পরিধি আরও বিশাল, কিন্তু তা আপনাকে জানানোর প্রয়োজন বোধ মনে করছি না আমি। কথাটা বলে আবারও হাসতে লাগলো রাজীব। এবার প্রিন্সিপাল স্যারের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। তিনি দাঁড়িয়ে রাজীবের কলার ধরে ক্ষুব্ধ গলায় বললেন, রাজীব, ভুলে যেও না এটি বিদ্যার স্থান, আর এই বিদ্যাকে অপমান করছে তুমি। এর পরিমাণ কিন্তু ভালো হবে না। পাশ থেকে একজন গার্ড প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্যে এগিয়ে এলো। তবে রাজীব হাতে উঠিয়ে তাকে থামিয়ে দিল। প্রিন্সিপাল স্যার এখনও রাজীবের কলার ধরে আছে। তবে রাজীবের চেহারায় কোনো ভাবান্তর হলো না। সে পূর্বের ন্যায় ভয়ঙ্কর হাসি নিজের ঠোঁটের কোণে দৃশ্যমান করে বলল, কি আটকাবে আমাকে? আপনি না আপনার এই ক্ষুদ্র বাহিনী, নাকি বাহিনী থেকে কেউ আপনাদের বাঁচাতে আসবে? কেউ আসবে না আপনাদের বাঁচাতে, কারণ আমার ইচ্ছা ব্যতীত কেউ ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবে না। আমি এখন এই ভার্সিটির গড। শেষের কথাটা রাজীব চিৎকার দিয়ে বলল। রাজীবের চিৎকার প্রিন্সিপালের স্যারের হকচকে উঠলেন। তিনি রাজীবের কলার ছেড়ে দেন ভয় পেয়ে। এমন সময় অডিটোরিয়ামের দরজা ঠেলে একজন গার্ড রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে স্টেজে পড়ে গেল। রাজীব ব্যস্ত হয়ে সেই গার্ডের উদ্দেশ্যে দৌড়ে গেল। গার্ড স্টেজে শুয়ে কাতরাচ্ছে, যেন এখনই সে মারা যাবে। রাজীব বিচলিত গলায় জিজ্ঞাসা করলো, কি ধরে এই অবস্থায় করছে? গার্ডটি হাত উঠিয়ে বাইরের দিকে ইশারা করে কিছু একটা বলার চেষ্টা করলো, তবে পারল না। মারা যাওয়ার আগে শুধুমাত্র একটি শব্দ তার মুখ থেকে বের হয়, আর তার হলো মনস্টার। রাজীবের ভ্রু কুঁচকে যায় বিস্ময়ে। সে অস্পষ্ট সুরে নিজেই নিজেকে প্রশ্ন করলো, মনস্টার? কে মনস্টার যে আমার রাজ্যে অনুমতি ব্যতীত প্রবেশ করে আমার সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছে? এমন সময় একটি মাইক্রোফোনে একটি ভয়েস শোনা গেল। ভার্সিটিতে প্রায় শখানেক মাইক্রোচিপ ফিট করা হয়েছে। সব চিপ চেক করার আগেই সেই কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল। সবাই সেই কণ্ঠস্বর চিনতে পেরে গেল। সবাই কণ্ঠস্বর শুনে কিছুটা অবাক ও অনেক খুশি হয়ে গেল। তবে রাইসার ভাবান্তর অধিক হলো সবার তুলনায়। সে যে নিজের প্রাণ ফিরে পেয়েছে। প্রিন্সিপাল স্যারও উক্ত কণ্ঠস্বর শুনে বিচলিত হয়ে গেলেন। অস্পষ্ট সুরে তার মুখ থেকে বেরিয়ে এলো, আদনান, তুমি? হ্যালো বন্ধুরা, আমাদের প্রথম সিজন এই পর্যন্তই। দ্বিতীয় সিজন দেখার সবাইকে আমন্ত্রণ রইল। প্রথম সিজন আপনাদের কাছে বোরিং লাগতে পারে, তবে এই গল্পটা আর 4-5টা গল্প থেকে সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে। কারণ এই সিজনে শুধুমাত্র কাহিনী চরিত্র বর্ণনা করা হয়েছে, যাকে বলে ক্যারেক্টার ডেভেলপ করা। এই সিজনে গল্পের প্রধান চরিত্রগুলোকে ডেভেলপ করা হয়েছে। তবে আগামী সিজন থেকে মেইন গল্প শুরু হতে যাচ্ছে। অ্যাকশন ও থ্রিলার পুরো প্যাকেজ পেতে যাচ্ছেন। রাজীব কেন এসব করেছে? আদনান কীভাবে বেঁচে গেল? সেই গার্ড আদনানকে মনেস্টারি বা কেন বলল? হেড অফ কাউন্টার টেরোরিজম স্কোয়াড আলমগীর হোসেনও অনেক বড় ভূমিকা পালন করতে চলেছে নেক্সট সিজনে।